সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভীষণ প্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি চন্দন কুণ্ডু। আজ আমরা শুরু করব বাংলা প্রথম পত্রের প্রথম কবিতা। তো আজকের আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে আমাদের বাংলা প্রথম পত্রের প্রথম কবিতা, যেটি হচ্ছে আমাদের ঋতু বর্ণন। এটার নাম হচ্ছে ঋতু বর্ণন। তো খেয়াল করো এখানে যে এটা হচ্ছে আমাদের প্রথম পত্রের আমাদের প্রথম কবিতা। তোমাদের সিলেবাসের যে প্রথম কবিতা সেটা হচ্ছে আমাদের ঋতু বর্ণন। লিখেছেন হচ্ছে আমাদের বিখ্যাত একজন কবি, তার নাম হচ্ছে আলাওল। বিখ্যাত কবি তিনি হচ্ছেন আলাওল। তো প্রথমে আমরা যাই, তার পরিচয় জেনে আসি। তো ঋতু বর্ণন লিখেছেন হচ্ছে আলাওল। তো সকলে খেয়াল রাখবে যেখানে আমাদের ঋতু বর্ণন, তো এইখানে যে আমাদের রেফ থাকে, এই রেফের মানে হচ্ছে র। এই রেফের মানে হচ্ছে আমাদের র। তো সবসময় যখন আমাদের কোথাও রেফ বসে, সে রেফটা হচ্ছে আমাদের আগে উচ্চারিত হয়। তো এই কারণে বয়ের পরে এই রয়ের উচ্চারণটা আসবে ঋতু বর্ণন। ঠিক আছে? তাহলে আমাদের বুঝলাম যে যদি আমাদের কোনো শব্দে আমাদের যদি রেফ থাকে, রেফ মানে হচ্ছে র এর সংক্ষিপ্ত রূপ, তাহলে এই রেফের যে রটা, এই রটা হচ্ছে আমাদের এই যেখানে মূল যে বর্ণ থাকবে সে বর্ণের পূর্বে উচ্চারিত হবে। এই কারণটার নাম হবে পুরো ঋতু বর্ণন। তো ঋতু বর্ণন লিখেছেন হচ্ছে আলাওল। তার প্রকৃত নাম হচ্ছে আলাওল। তিনি হচ্ছেন মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। তো বাংলা সাহিত্যে যে বিচার করা হয় তার দিক থেকে এই যুগটাকে আমাদের তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, একটা হচ্ছে আমাদের আধুনিক যুগ। সাধারণত আমাদের 19 শতক থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ বলা হয়, আর তার আগের যুগকে আমাদের দুইটা ভাগে ভাগ করা হয়, প্রাচীন এবং মধ্যযুগ। সেই মধ্যযুগের মধ্যে আমাদের অন্যতম শ্রেষ্ঠ কবি হচ্ছে এখানে আমাদের কি আলাওল। তো তার জন্ম তারিখ হচ্ছে তিনি ধারণা করা হয় আনুমানিক 1607 খ্রিস্টাব্দ তিনি জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে ফরিদপুর জেলা, সে বর্তমান ফরিদপুর জেলা এবং তৎকালীন হবে কি ফতেহাবাদের জামালপুরে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে দেখলাম আমরা যে বর্তমানে যে বাংলাদেশের যে ফরিদপুর, তিনি ফরিদপুর জন্মগ্রহণ করেন এবং ওই সময় নাম ছিল হচ্ছে আমাদের ফতেহাবাদের জামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তো এরপর দেখি যে বাল্যকালে তিনি এবং তার পিতা তারা জাহাজে করে তারা চট্টগ্রামে বন্দরে তারা অবস্থান করার সময় পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রমণের শিকার হয় এবং তাদের দ্বারা তার পিতা নিহত হন। তাহলে বাল্যকালে আলাওল এবং আলাওলের পিতা দুইজন জাহাজে করে চট্টগ্রাম যাচ্ছিলেন। তো সেখানে যাওয়ার পথে আমাদের পর্তুগিজ যে জলদস্যু ছিল তাদের আক্রমণে তার পিতা নিহত হন। আচ্ছা, এরপর হচ্ছে যে পাণ্ডিত্য হচ্ছেন যে তিনি সংস্কৃত, আরবি, ফার্সি, হিন্দি, বাংলা প্রভৃতি ভাষায় পারদর্শী ছিলেন। পেশা হচ্ছে যে প্রথমে আরাকান রাজ সেনাবাহিনীতে তিনি কর্মরত ছিলেন। কোথায়? আরাকান রাজ সেনাবাহিনীতে। আচ্ছা, তো এই যে আরাকান যে রাজ পরিবারে যে তিনি যে কর্মরত ছিলেন, তো সেখানে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে এখানে যে মাগন ঠাকুর। এই মাগন ঠাকুরের অনুপ্রেরণায় আলাওলের এই সাহিত্য জগতে প্রবেশ ঘটে। ঠিক আছে? তো দেখেন যে মাগন ঠাকুর কবি আলাওলের বিদ্যা, বুদ্ধি ও কাব্য প্রতিভার পরিচয় পেয়ে তাকে কাব্য রচনায় উৎসাহিত করেন। তাহলে প্রথমে দেখলাম আমরা যে তিনি ছিলেন মূলত আরাকান রাজ সেনাবাহিনীতে কর্মরত একজন সৈনিক ছিলেন। তো সেখানে কর্মরত হওয়া অবস্থায় তার মধ্যে যে বিদ্যা, বুদ্ধি এবং যে কাব্য প্রতিভার যেই পরিচয় পাওয়া যায় তা দেখে মাগন ঠাকুর কিন্তু মুগ্ধ হন। পরবর্তীতে এই মাগন ঠাকুরের অনুপ্রেরণায় তিনি কিন্তু এই আমাদের সাহিত্য জগতে প্রবেশ করেন। তার মৃত্যু তারিখ হচ্ছে আমাদের যে তিনি আনুমানিক 1680 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাহলে এইখান থেকে আমাদের যে প্রশ্নগুলো আসতে পারে যে কাদের আক্রমণে
আলাওলের পিতা নিহত হন। তো যেখানে আমাদের প্রশ্ন উত্তর হবে যে পর্তুগিজ জলদস্যুদের আক্রমণে তার পিতা নিহত হন। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে তিনি কোথায় কর্মরত ছিলেন? তিনি আরাকান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। এরপর দেখি যে আলাওলের রচনাবলী, মানে তিনি কি কি রচনা করেছেন। তার কাব্যগ্রন্থ হচ্ছে এখানে পদ্মাবতী। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসতে পারে যে পদ্মাবতী কার লেখা? পদ্মাবতী আলাওলের লেখা। তাই তার কাব্যগ্রন্থের মধ্যে হচ্ছে আমাদের আলাওল, সয়ফুল মুলক, বদিউজ্জামান জামাল, হপ্তপয়কর, সিকান্দার নামা, তোহফা ও রাক্তাল নামা। এই সবগুলো হচ্ছে যে তার এখানে কাব্যগ্রন্থ। কি কি দেখি আমরা? পদ্মাবতী, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে পদ্মাবতী কার লেখা। তাহলে পদ্মাবতী, সয়ফুল মুলক, বদিউজ্জামাল, হপ্তপয়কর, সিকান্দার নামা, তোহফা ও রাক্তাল নামা। এই নামগুলা একটু আপনাদের কাছে একটু জটিল মনে হতে পারে। তো যেহেতু এগুলো হচ্ছে আমাদের মধ্যযুগের কবি, তারা একটু কঠিন শব্দ চয়নের ক্ষেত্রে বেশি ছিল, যার কারণে আমাদের এখানে মনে হতে পারে যে একটু নামগুলা কেমন টাইপের, কিন্তু এগুলা আপনারা আস্তে আস্তে আয়ত্ত করতে পারলে ইজিলি আপনারা বুঝতে পারবেন। তো তারপরে বলতেছে এখান থেকে যে বিশেষ তথ্য হচ্ছে তার শ্রেষ্ঠ কাব্য। এই যে তিনি যতগুলা তিনি কাব্য রচনা করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তার এই পদ্মাবতী কাব্য। ঠিক আছে, পদ্মাবতী আছে শ্রেষ্ঠ কাব্য। এই পদ্মাবতীর শ্রেষ্ঠ কাব্যটা তিনি লিখেছিলেন হিন্দি কবি মালিক মুহাম্মদ জয়সির পদুমাবত পদুমাবত অবলম্বন রচিত হয়েছে। তাহলে একজন হিন্দি কবি ছিলেন যার নাম হচ্ছে মালিক মুহাম্মদ জায়সি। এই মালিক মুহাম্মদ জায়সির যে পদুমাবত যেটা সিনেমা ছিল সেটা অবলম্বনে তিনি তার শ্রেষ্ঠ কাব্য পদ্মাবতী রচনা করেন। তাহলে এখান থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে যে কার রচিত সিনেমা বা উপন্যাস থেকে তিনি মূলত এই কাব্যটা লেখেন? সেটা হচ্ছে আমাদের মালিক মুহাম্মদ জয়সির পদুমাবত অবলম্বনে রচিত হয়েছে আমাদের পদ্মাবতী। ঠিক আছে, এটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন তারা আপনাদের সহপাঠীদেরকে মেনশন করুন। আমরা ইতিমধ্যে আমাদের ক্লাসে আমরা ফিরে গেছি। তো আপনাদের যে সকল বন্ধু এখনও যুক্ত হয় নাই তাদেরকে আপনারা একটু মেনশন করুন। তো এখন দেখেন যে আমাদের যে মূল কবিতা, যে আলাওল কর্তৃক লিখিত যে মূল কবিতা, সেটা হচ্ছে আমাদের ঋতু বর্ণন। তো ঋতু বর্ণনের কবিতাটা আমরা একটু পড়ে দেখব। তো দেখেন এখানে প্রথমেই বলা হয়েছে যে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, প্রথমে বসন্ত ঋতুর নবীন পল্লব। তো আপনাদের এই ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে ঋতু বর্ণন কবিতার শুরুতে কোন ঋতুর কথা বলা হয়েছে? তো এটা হচ্ছে আমাদের বসন্ত ঋতু। মনে রাখবেন যে এখানে ঋতু বর্ণনের ক্ষেত্রে আপনারা বলে রাখি আগের থেকে। তো ঋতু বর্ণন এই কবিতার মধ্যে আমাদের বাংলাদেশের যে ষড়ঋতু, মানে বাংলাদেশের যে 6টি ঋতু, এই 6টি ঋতু নিয়ে কবি আলাওল এখানে কিন্তু অনেকভাবে ব্যাখ্যা করেছেন বা তুলে ধরেছেন এখান থেকে। তাহলে মূলত ঋতু বর্ণনের ক্ষেত্রে আমাদের যে 6টা ঋতু আছে এই সকল ঋতুকে নিয়ে কিন্তু তিনি এখানে উপস্থাপন করেছেন। তার মধ্যে আমাদের প্রথমে এনেছেন তিনি কাকে? বসন্ত ঋতুকে। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে যে ঋতু বর্ণন কবিতায় শুরু হয়েছে কোন ঋতুর বর্ণনার মাধ্যমে? তাহলে সেটি হচ্ছে আমাদের হবে এই বসন্ত ঋতু। তাহলে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব। নবীন মানে হচ্ছে নতুন, পল্লব মানে হচ্ছে পাতা। তাই নবীন মানে হচ্ছে নতুন, পল্লব মানে পাতা, একত্রে হবে কি আমাদের নতুন পাতা। ঠিক আছে, নতুন পাতা। তো মনে রাখবেন এখান থেকে যে আমাদের যখন শীতকাল আসে, তো শীতকালের পরেই ভাই গেছে অফ হয়ে গেছে
আমরা দুঃখিত, আমাদের একটু নেটের সমস্যার কারণে আমাদের ক্লাসটা একটু বন্ধ হয়ে গেছিলো। তো আপনারা আবার একটু খেয়াল করেন আমাদের ক্লাসে, আমরা ফিরে আসি। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। তো আপনারা সবাই একটু মনোযোগ দেন আমাদের ক্লাসটায়। তো আমরা এখানে আবার একটু পূর্বে ফিরে আসি। তো এখানে আমরা দেখেছিলাম যেখানে আমাদের কবি আলাওলকে নিয়ে যে পরিচয় দেওয়া আছে, এখানে দেওয়া হয়েছে যে তিনি হচ্ছেন মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। তিনি জন্মগ্রহণ করেন 1607 খ্রিস্টাব্দে। তিনি বর্তমান ফরিদপুর জেলা এবং তৎকালীন যদি বলা হয় তাহলে ফতেহাবাদের জামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং বাল্যকালে তিনি তার পিতার সঙ্গে চট্টগ্রাম ভ্রমণের সময় পর্তুগিজ জলদস্যু কর্তৃক তার পিতা নিহত হন। এছাড়া তিনি সংস্কৃত, আরবি, ফার্সি, হিন্দি প্রভৃতি ভাষায় তিনি পারদর্শী ছিলেন। এছাড়া তিনি প্রথমত যুক্ত হন হচ্ছে আরাকান রাজ সেনাবাহিনীতে। এরপর সেই সেনাবাহিনীর যোগদান করার সময় সেখানে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে কি মাগন ঠাকুর। এই মাগন ঠাকুরের অনুপ্রেরণায় তিনি এই সাহিত্য জগতে প্রবেশ করেন এবং তিনি 1680 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তো এইটুকু ছিল আমাদের লাস্ট পড়া। এরপরে দেখেছি আমরা যে তার বিখ্যাত কাব্যগ্রন্থ ছিল হচ্ছে পদ্মাবতী। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাব্যগ্রন্থ এবং এটাই হচ্ছে তার শ্রেষ্ঠ কাব্য। এরপরে আছে আমাদের সয়ফুলমূলক বদিউজ্জামাল, হপ্ত পয়কর, সিকান্দার নামা, তোহফা ও রাক্তাল নামা। তো এরপরে দেখেন আমাদের বলেছিলাম যে তার শ্রেষ্ঠ কাব্য হচ্ছে পদ্মাবতী, যেটি হচ্ছে হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির পদু মাবদ অবলম্বনে। এটা নাম দেখবেন যে পদু মাবদ, নাম হচ্ছে এখানে যে পদু মাবদ, সরি নাম হচ্ছে এখানে কি যে পদু মাবদ। এই বানানটা একটু খেয়াল রাখবেন যে এই পদু মাবদ একে অবলম্বন করে হচ্ছে আমাদের পদ্মাবতী আমাদের কাব্যটা রচিত হয়েছে। তো এইটুকু ছিল হচ্ছে আমাদের পূর্বের আলোচনা। এখন তাহলে আমরা নতুন করে আমরা ফিরে আসি আমাদের পরবর্তী ধাপে। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের ঋতু বর্ণন যে কবিতা শুরু হয়েছে, এটা আলাওল প্রথমেই কবিতা শুরুতে তিনি একটি ঋতুকে নিয়ে বর্ণনা করেছে। আর মূলত ঋতু বর্ণন কবিতাটা হচ্ছে বাংলাদেশের যে ষড় ঋতু, বাংলাদেশের যে 6টি ঋতু, এই 6টি ঋতুকে ব্যাখ্যা করার মাধ্যমে কবি এটাকে ফুটিয়ে তুলেছেন। তো এর প্রথমে আছে আমাদের একটা কথা বলেছে, প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব। তো এই কবিতার শুরুতে হচ্ছে আমাদের বসন্ত ঋতুকে উপস্থাপন করা হয়েছে। তাহলে বসন্ত ঋতু নবীন পল্লব, মনে রাখবেন যে নবীন অর্থ আমাদের নতুন এবং পল্লব অর্থ হচ্ছে পাতা, তাই একত্র হচ্ছে কি নবীন পাতা বা নতুন পাতা। তো এইখানে আমরা দেখি যে যখন আমাদের শীত ঋতু আসে, আপনারা দেখে থাকবেন যে যখন আমাদের শীত ঋতু আসে, শীত ঋতুতে হচ্ছে আমাদের গাছের সকল পাতা কিন্তু পড়ে যায়। তো যেটি হচ্ছে আমাদের বসন্তকাল আসে তখন দেখা যায় যে গাছে গাছে হচ্ছে আমাদের নতুন পাতা বা নতুন কুশি জন্মায়। তো সেই ক্ষেত্রে বলা হয়েছে আমাদের যে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব। সুমাধব মানে হচ্ছে যে আমাদের মূলত যে ভালো যে বসন্তকাল। তো এই দুইটা যে বাক্য, এটা পুরোটা লাইনটা হচ্ছে আমাদের যে শীতকাল। তো শীতকাল এবং গ্রীষ্মকাল এর মাঝখানে একটা হচ্ছে আমাদের কালের নাম হচ্ছে কি আমাদের বসন্তকাল। যদি খেয়াল রাখেন দেখবেন যে শীতকাল, তাহলে আমরা বলি না যে শীত বসন্ত, তাই তো, শীত বসন্ত, এবং এরপরে আসে হচ্ছে আমাদের কি গ্রীষ্ম। ঠিক আছে, তো দেখেন এখানে তাহলে শীতকাল এবং যে গ্রীষ্মকাল এই দুইটা ঋতুর মাঝখানে অবস্থান করছে হচ্ছে আমাদের বসন্তকাল। ঠিক আছে, তাহলে এই বসন্তকালটাই হচ্ছে আমাদের সবচেয়ে ভালো সময়। এই যে সুমাধব মানে হচ্ছে আমাদের সবচেয়ে ভালো সময়, তাই সুমাধবটাকে আমাদের বলতে বোঝানো হয়েছে আমাদের কি বসন্তকালকে। তা এই দুই লাইনের অর্থ হচ্ছে আমাদের যে শীতকালে আমাদের যে গাছের পাতাটা যে ঝরে যায় এবং গ্রীষ্মকালে যে আমাদের সূর্যের যে তাপদাহে যে খরা দেখা দেয়, এর মাঝখানের হচ্ছে আমাদের সুসময়টা হচ্ছে আমাদের বসন্তকাল। কারণ এই বসন্তকালে শীতকালে ঝরে যাওয়া পাতা পুনরায় ফিরে আসে। ঠিক আছে, এরপর দেখেন বলছে যে মলয়া সমীর হইলা কামের পদাতি, বলছে মলয়া সমীর হইলা কামের
পদাতি। মনে রাখবেন যে সমীর মানে হচ্ছে আমাদের কি বাতাস। সমীর অর্থ কি? সমীর মানে হচ্ছে আমাদের বাতাস, বাতাস। তো বলছে এখানে মলয়া সমীর, মলয়া সমীর মানে হচ্ছে আমাদের যে দক্ষিণা বাতাস, মানে দক্ষিণ দিকের যে বাতাস। মনে রাখবেন যে আমাদের শীতকালে আমাদের বায়ু প্রবাহিত হয় হচ্ছে আমার উত্তর দিক থেকে, এবং বসন্তকালে আমাদের বায়ু প্রবাহিত হচ্ছে আমাদের দক্ষিণ দিক থেকে। তো এই কারণে কবি এখানে বলেছে যে মলয়া সমীর হইলা কামের পদাতি। তাহলে এখানে সমীর অর্থ হচ্ছে বাতাস, এবং মলয়া সমীর একত্রে বললে হবে হচ্ছে আমাদের দক্ষিণা বাতাস। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের বসন্তকালকে ইঙ্গিত করা হচ্ছে। বলছে মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। তাহলে মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, এখানে বৃক্ষ অর্থ জানি আমরা যে উদ্ভিদ বা গাছ, এবং বনস্পতি, তাহলে বনস্পতি অর্থ কি? বনস্পতি অর্থ হচ্ছে যে যে সকল গাছ, যে সকল গাছ আমাদেরকে কোনো ফুল দেয় না কিন্তু একবারে ফল দেয়, সেটা হচ্ছে আমাদের কি বনস্পতি। তাহলে আমরা বুঝতে পারলাম যে বনস্পতি বলতে এখানে এক ধরনের উদ্ভিদকে বোঝানো হচ্ছে, যেগুলো হচ্ছে আমাদের কোনো ফুল দেয় না কিন্তু সেগুলো হচ্ছে আমাদের একবারে ফল দেয়, সেগুলো হচ্ছে আমাদের বনস্পতি। এরপর দেখেন বলছে যে কুসুমিত কিংসুক সঘন বন লাল। তো এখানে আমাদের কুসুমিত কিংসুক সঘন বন লাল, তো এখানে হচ্ছে আমাদের এক ধরনের আমাদের লাল বনের কথা বলা হয়েছে। পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, এখানে লবঙ্গ হচ্ছে এটা ফুলের নাম, তাহলে পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। তো এইখানে বলা হয়েছে যে আমাদের যে বিভিন্ন ধরনের ফুল ফোটে, তাহলে বসন্তকাল যখন আসে তখন আমরা দেখতে পারি যে পলাশ, তো পলাশ ফুল সহ হচ্ছে আমাদের আরও বিভিন্ন ধরনের ফুল ফোটে, তার মধ্যে আছে হচ্ছে আমাদের লবঙ্গ ফুল। ঠিক আছে, এরপর দেখেন বলছে ভ্রমরের ঝঙ্কার কোকিল কলরব। তো ভ্রমরের ঝঙ্কার কোকিল কলরব, তো মনে রাখবেন যে ভ্রমর অর্থ কি? তাহলে ভ্রমর অর্থ হচ্ছে আমাদের, আপনারা জানেন যে আমাদের যে মৌমাছি বা যেটা বলা হয় ভ্রমর, তাহলে ভ্রমরের ঝঙ্কার মানে ভ্রমরের ডাক, এবং কোকিলের কলরব। তো বসন্তকাল যখন আসে তখন দেখি যে আমরা গাছে গাছে কিন্তু আমাদের কোকিল ডাকে, শুধুমাত্র আমাদের বসন্তকাল আসলেই কিন্তু দেখি যে আমরা সেখানে হচ্ছে আমাদের কোকিল ডাকার শব্দ শোনা যায়। তাহলে এইখানে আমাদের আমাদের কালটা হচ্ছে আমাদের কি বসন্তকাল। ঠিক আছে, তো বলছে এখানে যে ভ্রমরের ঝঙ্কার কোকিল কলরব, তো এই এই বাক্যটির মাধ্যমে কিন্তু কবি হচ্ছে আমাদের বসন্তকালকে ইঙ্গিত করতেছেন। বলছে শুনিতে যুবক মনে জাগে অনুভব, মানে এই যে এখানে যে বলা হয়েছে এখান থেকে দেখলাম যে আমাদের বসন্তকালে আমাদের পলাশ ফুল, বসন্তকালে পলাশ ফুল সহ আরও হচ্ছে অনেক ধরনের ফুল ফোটে, যেটা হচ্ছে আমাদের প্রকৃতিকে আরও অনেক সুন্দর করে তোলে। এর পাশাপাশি হচ্ছে যে বসন্তকালে আমাদের ভ্রমর, ভ্রমর এবং কোকিল এই সকলে কিন্তু কলরব বেড়ে ওঠে। বসন্তকালে কিন্তু মূলত কোকিলের ডাক শুনতে পাওয়া যায়, এবং তাছাড়া কিন্তু অন্য সময়ে কোকিলের কিন্তু আমরা দেখাই পাই না, ডাক তো দূরে থাক। তো এরপর দেখেন যে শুনিতে যুবক মনে জাগে অনুভব, তাহলে এই যে বসন্তকালের যে প্রাকৃতিক সৌন্দর্য, গাছে গাছে নতুন পাতা, গাছে গাছে ফুল, পাখির ডাক, কিচিরমিচির, ভ্রমরের গুঞ্জন, এই সকল কিছু দেখে আমাদের যুবক মনে, মানে এক যুবক মনে আমাদের অনুভব জাগে বা আমাদের আনন্দের সৃষ্টি হয়। ঠিক আছে, এটুকু আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপর আমরা নেক্সট দেখি এখানে বলছে যে নানা পুষ্পমালা গলে বড় হর্ষিত। মনে করেন পুষ্পমালা অর্থ কি? ফুল, তাই ফুলের মালা। তাই এখানে নানা পুষ্পমালা গলে বড় হর্ষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। ঠিক আছে, একটু খেয়াল করেন যে নানা পুষ্পমালা গলে বড় হর্ষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। এই যে আমাদের যে বসন্তকালে আমাদের যে ফুলগুলো ফোটে সেগুলো দিয়ে আমাদের পুষ্পমাল্য বা ফুলের মালা আমাদের তৈরি করা হয়, এবং সেগুলো হচ্ছে আমাদের বিচিত্র রূপে আমাদের অঙ্গে মানে পরা হয়। এখানে বলছে যে বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত, তাহলে এই বসন্তকালে যে বিভিন্ন ধরনের ফুল ফোটে সেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ব্যক্তি, তারা সেগুলোকে পুষ্পমাল্য মানে ফুলের মালা বানিয়ে তারা খোপায় অথবা তাদের হাতে বা বিভিন্ন অঙ্গে ব্যবহার করে। এরপর আসা হচ্ছে আমাদের নিধাগ, নিধাগ সময় অতি প্রচণ্ড তাপ। তাহলে মনে রাখবেন যে আমাদের যে পূর্বে যে আমাদের বাক্যগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের বসন্তকালকে নিয়ে বলা হয়েছে। এখন এখানে বলেছে আমাদের যে নিধাগ সময়, মনে রাখবেন যে নিধাগ, নিধাগ মানে হচ্ছে আমাদের গরমকাল বা আমাদের গ্রীষ্মকাল, মনে থাকবে। তাই নিধাগ হচ্ছে অর্থ হচ্ছে কি আমাদের আমাদের গ্রীষ্মকাল। ওকে, তার মানে কি বুঝলাম আমরা যে নিধাগ সময় অতি প্রচণ্ড তপন, প্রচণ্ড তপন মানে কি? প্রচণ্ড তাপ।
তাহলে এর পূর্বে দেখেছি আমরা যে আমাদের বসন্তকালকে ইঙ্গিত করে, বসন্তকালে যে আমাদের গাছে গাছে ফুল ফোটে, নতুন পাতা হয়, অথবা গাছে গাছে আমাদের যে কোকিল ডাকে, সেগুলোকে ইঙ্গিত করা হয়েছে। এবং এরপরে আসে হচ্ছে আমাদের যে গ্রীষ্মকাল। সে গ্রীষ্মকালে আমাদের কি হয়, যে নিধাগ সময় অতি প্রচণ্ড তপন, যে গ্রীষ্মকালে যে সূর্য যে আমাদের অতিরিক্ত তাপ দেয়, যার কারণে আমাদের খরা দেখা দেয়। বলছে যে নিধাগ সময় মানে গ্রীষ্মকাল, নিধাগ সময় অতি প্রচণ্ড তাপ, গ্রীষ্মকালে প্রচণ্ড তাপ থাকে। রৌদ্র ত্রাসেরই ছায়া চরণে স্মরণে, যে রৌদ্র ত্রাসেরই ছায়া চরণে হরণ, এই বাক্যটির অর্থ হচ্ছে যে যে সূর্যের এতটাই তাপ বেশি থাকে যে কোনো ব্যক্তির যে নিজের ছায়া, সে নিজের ছায়ায় তার চরণে ঠাঁই পায়, মানে নিচে ঠাঁই পায়। তাহলে এই বাক্যটার অর্থ হচ্ছে কি, যে আমাদের যে গ্রীষ্মকালে সূর্য যে এত তাপ দেয়, মানে আমাদের চারিপাশ উত্তপ্ত হয়ে যায়। এবং তারপরে বাক্যটা অর্থ যে রৌদ্র ত্রাসেরই ছায়া চরণে স্মরণ, এই বাক্যটির অর্থ হচ্ছে যে সূর্য যখন আমাদের অতিরিক্ত তাপ দেয় বা গ্রীষ্মকালে, যখন আমাদের খেয়াল করে দেখবেন যে নিজেদের ছায়া কিন্তু আমাদের নিজেদের পায়ের নিচে চলে যায়, অর্থাৎ কি চরণের ঠাঁই পায়। তারপর দেখেন যে চন্দন চম্পক মাল্য মলয়া পবন, তাই চন্দন চম্পক মাল্য মলয়া পবন, মনে রাখবেন যে পবন মানে হচ্ছে কি আমাদের বাতাস বা বায়ু, পবন মানে কি বাতাস বা বায়ু। সতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন, এখানে মদন হচ্ছে আমাদের একজনের নাম বলা হয়েছে মদন। তো এখানে বলছে এখানে যে সতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন, তো এইখানে মদন নামক একজন ব্যক্তি, যিনি সতত মানে সর্বদা, এটা অর্থ সর্বদা, সতত অর্থ হচ্ছে সর্বদা। তা এই লাইনটার অর্থ হচ্ছে যে আমাদের মদন নামক একজন ব্যক্তি, যিনি সর্বদা তার দম্পতির সঙ্গে অবস্থান করে। বলছে যে পাবন সময় ঘন ঘন গর্জিত, বলছে পাবন সময় ঘন ঘন গর্জিত, নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত। তো এইটুকু হচ্ছে আমাদের, চলে গেল হচ্ছে আমাদের গ্রীষ্মকাল। এরপরে আসছে হচ্ছে আমাদের বর্ষাকাল। বলছে পাবন সময় ঘন ঘন গর্জিত, মানে যখন আমাদের বর্ষাকাল আসে তখন হচ্ছে আমাদের ঘন ঘন হচ্ছে আমাদের মেঘের যে আওয়াজ, সে আওয়াজটা শুনতে পাওয়া যায়। এবং বলেছে এখানে যে নির্ভয়ে বরিশে জল চৌদিকে পড়িত, এবং যে আমাদের ঘন ঘন মেঘ হয় এবং মেঘ থেকে হচ্ছে আমাদের বৃষ্টিপাত ঘটে। তো এখানে আমাদের যে বরিশে মানে কি আমাদের যে বর্ষণ হয়, বৃষ্টি যে আমাদের বর্ষণ হয়, সেই অর্থটা হচ্ছে আমাদের বরিশে। তাই নির্ভয়ে বরিশে জল চৌদিকে পড়িত, মানে মেঘ থেকে চারিদিকে হচ্ছে আমাদের বৃষ্টিপাত হয়। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে ঋতু বর্ণন কবিতা, এই ঋতু বর্ণন কবিতার প্রথমেই হচ্ছে শুরু করা হয়েছে আমাদের বসন্তকাল দিয়ে, তারপরে হচ্ছে আমাদের গ্রীষ্মকাল, তারপরে আসলে আমাদের বর্ষাকাল। তারপর দেখি আমরা ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায়ে, ঘোর শব্দে কৈলাসে, এখানে কৈলাস অর্থ হচ্ছে আমাদের যে হিন্দু ধর্ম অনুসারে তাদের একজন সৃষ্টিকর্তা আছে যার নাম হচ্ছে শিব। তো শিবের হচ্ছে থাকার স্থানের নাম হচ্ছে কৈলাস। তো ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায়ে, দাদুরি শিখি নীরব অতি মন ভাই। তো এখানে দাদুরি অর্থ হচ্ছে আমাদের ব্যাং, মানে মাদি ব্যাং, এটা অর্থ হচ্ছে আমাদের দাদুরি মানে হচ্ছে মাদি ব্যাং, মাদি ব্যাং। তো এটা হচ্ছে এক প্রকার ব্যাং, আর মাদি মানে হচ্ছে মেয়ে, মনে রাখবেন যে মাদি মানে হচ্ছে মেয়ে, তো এটা হচ্ছে আমাদের কি, এটা মেয়ে ব্যাং, ঠিক আছে। দাদুরি মানে মেয়ে ব্যাং, শিখি নীরব অতি মন ভাই, তাহলে শিখি মানে মনে রাখবেন যে দাদুরি মানে হচ্ছে আমাদের ব্যাং, আর এই শিখি মানে হচ্ছে আমাদের ময়ূর। শিখি মানে কি, শিখি মানে হচ্ছে আমাদের ময়ূর, শিখি মানে হচ্ছে আমাদের ময়ূর। তাহলে দাদুরি শিখি নীরব অতি মন ভাই। তারপর দেখেন যে কীটকুল, তাহলে কীটকুল মানে আমাদের যে কীট পতঙ্গ, তাহলে কীটকুল অর্থ কি, কীট পতঙ্গ। তাহলে কীটকুল রবপুনি ঝংকারে ঝংকারে, মানে কীটকুল কিন্তু এই সময় কিন্তু ঝংকার তোলে, শুনিতে যুবক চিত্ত হর্ষিত ডরে। তো দেখা যায় যে যখন বর্ষাকাল আসে, তো আপনারা খেয়াল করবেন যখন আমাদের ঋতুতে বর্ষাকাল যুক্ত হয়, তখন দেখবেন যে বিভিন্ন ধরনের আমাদের যে পুকুর, ডোবা বা নদী, এখানে দেখা যায় বিভিন্ন ধরনের ব্যাঙ ডাকে আমাদের, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাঙ ডাকে অথবা ময়ূর ডাকে। দাদুরি মানে হচ্ছে আমাদের কি, যে মাদি ব্যাঙ। তো দেখা যায় যে বর্ষাকালে বিভিন্ন ধরনের ছোটো ছোটো পুকুর বা বড় যে ডোবা, সেখানে আমাদের ব্যাঙের ডাক শোনা যায়, এবং পাশাপাশি হচ্ছে আমাদের ময়ূরেরও ডাক শোনা যায়, যা দেখে হচ্ছে যুবক মন কিন্তু ভয় পায়। তো এই সকল কীট পতঙ্গ
বা যে ব্যাঙের ডাক, এই সকল শব্দ শুনে হচ্ছে যুবক চিত্তে ভয়ের সৃষ্টি হয়। এরপর দেখেন যেটা আসে, এটা হচ্ছে আমাদের গেল বর্ষাকাল। এরপরে আসে আমাদের যে আইলো, আইলো শারদ ঋতু নির্মল আকাশে। মনে রাখবেন যে শারদ ঋতু মানে কি আমাদের শরৎকাল, শরৎকাল, ঠিক আছে। তাহলে এরপর দেখলাম যে আমাদের যে বর্ষাকাল চলে যাওয়ার পরে আমাদের আসবে শরৎকাল। তাহলে আইলো শারদ ঋতু নির্মল আকাশে। তো দেখবেন আপনারা খেয়াল করে যে বর্ষাকালে ভাই আছে অফিস আছে মানে ইস্যু দেখায়। ও তো ঠিক আছে। তো আমরা দুঃখিত, একটু প্রবলেমের কারণে আমাদের ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো। তারপর দেখেন যে আমরা একটু তাহলে যদি পিছিয়ে যাই, তাহলে দেখেন এখানে তো আমরা দেখলাম যে আমাদের ঋতুবর্ণন যে কবিতা, এখানে হচ্ছে আমাদের শুরু হয়েছে মূলত আমাদের বসন্ত ঋতুর গুণগান দিয়ে, তারপরে পেয়েছি হচ্ছে আমরা এরপরে গ্রীষ্মকাল। তাহলে এই কবিতায় আমাদের প্রথমে শুরু করা হয়েছে আমাদের বসন্ত ঋতুর গুণগান দিয়ে, তারপর দেখেছি এখানে হচ্ছে আসে হচ্ছে আমাদের গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালের পরে আমাদের ফিরে আসে হচ্ছে আমাদের যে বর্ষাকাল, ঠিক আছে। তো এইখানে আমাদের বলা হয়েছিল যেখানে যে পাবন সময় ঘন ঘন গর্জিত, নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত। এই দুইটা লাইনের অর্থ হচ্ছে যে আমাদের যে গ্রীষ্মকাল যাওয়ার পরেই আমাদের আকাশে ঘন ঘন মেঘের দেখা দেয় এবং সেই মেঘ থেকে নির্ভয়ে আমাদের বৃষ্টিপাত হয়, ঠিক আছে। তো এরপর দেখি আমরা যেটা ছিল, এরপরে আমাদের আসে যে ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায়ে। তো কৈলাস অর্থ হচ্ছে যে শিবের যে বাসস্থান, সেটা হচ্ছে কৈলাস। তাহলে সে আর এরপরে আসে আমাদের দাদুরি শিখি নীরবতী মন ভাই। এখানে দাদুরি শব্দের অর্থ হচ্ছে ব্যাং, যেটার অর্থ আমাদের হবে কি মাদি ব্যাং। মাদি মানে হচ্ছে মেয়ে, তো এটা হচ্ছে আমাদের হবে কি মেয়ে ব্যাং। তাহলে দাদুরি মানে হচ্ছে আমাদের মেয়ে ব্যাং। তো তারপর দেখেন যে শিখি মানে হচ্ছে ময়ূর। কীটকুল মানে যদি আমরা বুঝতে পারি কীটকুল মানে কি পতঙ্গ হতে পারে, তাহলে কীটকুল রবপুনি ঝংকারে ঝংকারে মানে এই বর্ষাকাল আসলে হচ্ছে আমাদের ব্যাং ময়ূর সহ বিভিন্ন কীট পতঙ্গ কিন্তু ডাকাডাকি করে। এরপরে যে শুনিতে যুবক চিত্ত হরিষ ডরে, তো যে সকল ডাক শুনে কিন্তু যুবকের মনে কিন্তু ভয়ের সৃষ্টি হয়। তাহলে গ্রীষ্মকালে আমরা দেখলাম যে সূর্যের তাপে চারিদিক উত্তপ্ত হয়ে ওঠে এবং এবং মানুষের যে নিজস্ব যে ছায়া, সে ছায়াটাও কিন্তু মানুষের পায়ের নিচে অবস্থান করে। এরপরে আসে হচ্ছে আমাদের বর্ষাকালে হচ্ছে আমাদের বর্ষাকালে আমাদের আকাশে ঘন ঘন মেঘের সৃষ্টি হয় এবং মেঘ থেকে আমাদের বৃষ্টিপাতের শুরু হয়। এবং বর্ষাকালে দেখা যায় যে দাদুরি মানে আমাদের যে মাদি ব্যাং এবং শিখি মানে ময়ূর, ময়ূরের ডাক শোনা যায়। এর পাশাপাশি হচ্ছে আমাদের বিভিন্ন কীটকুল মানে বিভিন্ন ধরনের আমাদের পতঙ্গ বা পোকামাকড়ের ডাক শোনা যায়, যেই ডাক শুনে আমাদের যুবকের মনে একটা ভয়ের সৃষ্টি হয়। তারপরে দেখেন আইলো শারদ ঋতু নির্মল আকাশে। তাহলে এখানে আমাদের শারদ মানে হচ্ছে আমাদের কি শরৎকাল, শারদ মানে কি আমাদের শরৎকাল। তাহলে আইলো শারদ ঋতু নির্মল আকাশে। তো মনে রাখবেন যে বর্ষাকাল চলে যাওয়ার পরে আসে হচ্ছে আমাদের শরৎকাল। আর বর্ষাকালের যে আছে আমাদের যে ঘন ঘন মেঘ বৃষ্টিপাত, এই সব কিছু সরে গিয়ে
আমাদের পেঁজা তুলোর মতো যে সাদা সাদা যে মেঘ থাকে সেগুলা ভেসে আমাদের আসে হচ্ছে আমাদের শরৎকাল, এবং শরৎকাল আসে হচ্ছে আমাদের একদম নির্মল আকাশে। এখানে নির্মল আকাশ বলতে বোঝানো হচ্ছে যে এখানে কোনো কালো মেঘের অবস্থান নাই। তো আমাদের যে বর্ষাকালে যে কালো মেঘ থাকে সেটা দূরে চলে গিয়ে এখানে থাকে হচ্ছে আমাদের যে সাদা মেঘের দেখা যায়, এটা হচ্ছে আমাদেরকে নির্মল আকাশ। বলছে দোলায়ে চামর কেশ কুসুম বিকাশে। তো বলছে এই সময় যে আমাদের দোলায়ে চামর কেশ কুসুম বিকাশে, তো এই সময় হচ্ছে যে ফুলেরা অনেক সময় চামর কেশ দোলিয়ে থাকে। বলছে নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক উপজিত যামিনী দম্পতি মনে সুখ। তো এখানে বলা হয়েছে যে নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক উপজিত যামিনী দম্পতি মনে সুখ। তো এই হেমন্তকালে দেখা যায় যে আমাদের চারিদিকে আমাদের ফসল কাটা যে রেওয়াজটা ওঠে, সে ফসল ঘরে তোলার আনন্দে দম্পতির মনে সুখ আসে। দেখা যায় যে আমাদের হেমন্তকালে কিন্তু আমাদের ফসলগুলো ঘরে আসে, তো যার কারণে কিন্তু আমাদের দম্পতির মনে কিন্তু সুখ দেখা দেয় আমাদের হেমন্তকালে। তারপর দেখেন যে প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়। তো বলছে হেমন্ত ঋতুর প্রবেশের ক্ষেত্রে শীত অতি যায়, পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। তো যখন আমাদের প্রবেশ ঘটে তখন কিন্তু আস্তে আস্তে আমাদের শীত ঋতুও কিন্তু আমাদের প্রবেশ হয়। পুষ্পতুল্য তাম্বুল, মনে রাখবেন যে তাম্বুল মানে হচ্ছে কি পান, যে আমরা পান খাই সে তাম্বুল মানে হচ্ছে পান। তাহলে পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। তো এই সময় কিন্তু আমাদের পানটাকে অনেক সুখকর বলে ব্যাখ্যা করা হয়েছে। এরপরে আসে যে শীতের তরাসে, শীতের তরাসে রবি তরিতে লুকায়। তাহলে শীতের তরাসে রবি, রবি মানে সূর্য, মনে রাখবেন রবি অর্থ কি, রবি অর্থ হচ্ছে আমাদের সূর্য। তাহলে শীতের তরাসে রবি তরিতে লুকায়। যখন আমাদের শীতকাল আসে তখন দেখা যায় যে আমাদের কুয়াশা, তাহলে কুয়াশার চাদরে কিন্তু আমাদের সূর্যকে আমরা দেখতে পাই না, বা ঘন কুয়াশার কারণে আমরা মেঘকে দেখতে পাই না। তো এখানে বলা হয়েছে যে শীতের তরাসে রবি তরিতে লুকায়, মানে শীতকালে আমাদের সূর্যকে খুব একটা দেখা যায় না, তো তাকে লুকিয়ে থাকার কথা বলা হয়েছে। বলছে অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। বলছে অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। বলছে আইলো শিশির ঋতু অতি খরসান। তো শীতকালে যে আমাদের শিশির বা যে কুয়াশা পড়ে সে কথাটিকে এখানে উল্লেখ করা হয়েছে। হিমবন্ত হইয়া কাঁপে তনু প্রাণ। হিমবন্ত মানে কি, ঠান্ডা হয়ে, হিম মানে আমাদের ঠান্ডা, তাহলে ঠান্ডা হয়ে আমাদের কাঁপে তনু প্রাণ। তাহলে শীতে প্রচণ্ড ঠান্ডায় আমাদের তনু মানে আমাদের যে ক্ষুদ্র দেহ, সে ক্ষুদ্র দেহ হচ্ছে শীতে কাঁপে। তো শীতকাল আসলে আমাদের এখানে বলা হয়েছে যে যখন আমাদের শীতকাল আসে তখন সূর্য কিন্তু কুয়াশা চাদরে লুকায়, পাশাপাশি সেখানে হচ্ছে আমাদের শিশিরের আগমন ঘটে শীতকালে, এবং এই শিশিরের কারণে আমাদের শরীর আমাদের অনেক ঠান্ডা বা হিমবন্ত হয়ে যায়। হিমবন্ত হয়ে আমাদের তনু মানে আমাদের যে ক্ষীণ দেহ, সেই ক্ষীণ দেহ শীতে আমাদের কম্পন তৈরি হয়। তারপরে আসে হচ্ছে আমাদের তুষার বসন অঙ্গে রজনী জাপে গৃহ মাঝে অগ্নিকুণ্ড দম্পতি তাপে। তাহলে তুষার মানে আমরা বুঝতে পারি তুষার মানে আমাদের যে ঠান্ডা, তুষার পরে উপর থেকে বরফের মতো। তুষার বসন অঙ্গে রজনী জাপে, রজনী অর্থ রাত, রজনী অর্থ রাত, এবং গৃহ মাঝে অগ্নিকুণ্ড দম্পতি তাপে। তাহলে শীতকালে যে শীতের যে প্রদাহ, তাহলে শীতকালে শীতের প্রদাহ থেকে বাঁচার জন্যে দম্পতি কি করে, তাদের গৃহ মাঝে আগুন জ্বালায়, মানে আগুন পোহানোর কথাকে এখানে বলা হয়েছে, এখানে যে অগ্নিকুণ্ড দম্পতি তাপে। তাহলে শীতকালের যে প্রদাহ, সে শীতকালের প্রদাহ থেকে রক্ষা পাওয়ার জন্যে দম্পতি দ্বয় কি করে, যে তারা হচ্ছে যে আগুন জ্বালিয়ে আগুন পোহায়। তাহলে মূলত এইখানে হচ্ছে আমাদের এই যে কবিতা, এই কবিতার মাঝখানে আলাওল তাহলে বাংলাদেশের যে ষড়ঋতুর দেশ, এই 6টা ঋতুকে মূলত তিনি এখানে ফুটিয়ে তুলেছেন, এবং এইখানে যিনি যে ঋতুর যে বর্ণনা দিয়েছেন সে বর্ণনার ক্ষেত্রে তিনি মূলত শুরু করছেন এখানে আমাদের বসন্তকাল দিয়ে। তিনি বলেছেন এখান থেকে যে বসন্ত হচ্ছে শীত এবং গ্রীষ্মের মাঝামাঝি সব থেকে ভালো সময়। তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে আলাওল তার ঋতু বর্ণন কবিতায় কোন ঋতুর ব্যাখ্যার মাধ্যমে, উপস্থাপনের মাধ্যমে তিনি এটি শুরু করেছেন। এটা হবে হচ্ছে আমাদের বসন্তকাল। এই বসন্তকালের বর্ণনা বা যে গুণাগুণ বলতে বলতে তিনি এটা শুরু করেছেন। তো এরপরে আসে হচ্ছে আমরা আমাদের পাঠ পরিচিতিতে যে তিনি মূলত কি বুঝিয়েছেন এখান থেকে। তো দেখেন এখানে যে আলাওলের ঋতু বর্ণনা, আলাওলের
ঋতু বর্ণনা কবিতাটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মাবতী। আগেই বলেছিলাম যে এটি হচ্ছে তার তার শ্রেষ্ঠ যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে কি পদ্মাবতী। তাহলে পদ্মাবতীর শট ঋতু বর্ণনা খণ্ড, শট মানে হচ্ছে 6, শট মানে মনে রাখবেন কি যে 6, তাহলে 6 ঋতুর যে বর্ণনা খণ্ড ছিল সেখান থেকে সংক্ষেপে এটা এখান থেকে নেওয়া হয়েছে। তাহলে মনে রাখবেন যে তাহলে আলাওলের যে বিখ্যাত বা যে তার শ্রেষ্ঠ যে কাব্যগ্রন্থ ছিল পদ্মাবতী, সেই পদ্মাবতী শট ঋতু বর্ণনামূলক খণ্ড থেকে নেওয়া হয়েছে এটা। তো ঋতু বর্ণনা মধ্যযুগে কাব্যের এক স্বাভাবিক রীতি ছিল। তো যখন আমাদের মধ্যকাল, আগেই বলেছি যে আমাদের বাংলা সাহিত্যের যে যুগ আছে তাকে 3টা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, একটা হচ্ছে আধুনিক যুগ। 19 শতক থেকে আমাদের বর্তমানকে বলা হবে আমাদের আধুনিক যুগ এবং তার আগের সময়টা হচ্ছে মধ্যযুগ। তো দেখা যায় যে মধ্যযুগের ক্ষেত্রে আমাদের যে ভারতবর্ষ বা আমাদের যেই বাংলা, সেই বাংলার রূপ দেখে কিন্তু আমাদের বিভিন্ন কিন্তু আমাদের বণিকরা আমাদের এখানে কিন্তু ব্যবসা করতে আসতো। যেমন দেখা যায় আমাদের পর্তুগিজ, ইংরেজ, ডাচ, ওলন্দাজ, এই সকল যে আমাদের বণিক শ্রেণী দেখা যায় তারা কিন্তু আমাদের যে বাংলা বা ভারতবর্ষের যে সৌন্দর্য, এই সৌন্দর্যের প্রতি কিন্তু তারা মুগ্ধ হয়েই তারা এখানে কিন্তু বাণিজ্য করতে আসতো। তো যার কারণে কবিদের মনেও কিন্তু এক ধরনের কিন্তু কবি প্রতিভার উন্মেষ দেখা যায় এবং বেশিরভাগ কবি দেখা যায় যে মধ্যযুগে তারা বিভিন্ন ধরনের প্রকৃতি ঋতু এগুলো নিয়ে কিন্তু তারা তাদের কবিতায় তুলে ধরেছেন। তাই বলছে এখান থেকে যে ঋতু বর্ণনা মধ্যযুগের কাব্যের এক স্বাভাবিক রীতি। তাহলে বেশিরভাগ কবি কিন্তু মধ্যযুগের ক্ষেত্রে তারা হচ্ছে এখান থেকে আমাদের ঋতুকে বা আমাদের ঋতু বর্ণনা করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করত। এরপর দেখেন যে কবি আলাওল এই ঋতু বর্ণনায় প্রকৃতির বৈচিত্র্যের সাথে মানব মনের সম্পর্ক প্রভাব তুলে ধরেছেন। তাহলে এই কবিতার যে মূল বিষয় সেটি হচ্ছে যে এই ঋতু বর্ণনায় প্রকৃতির যে বৈচিত্র্য, তাহলে আমাদের প্রকৃতির যে বৈচিত্র্য এর সঙ্গে আমাদের মানব মনের যে সম্পর্ক, তাহলে এর সঙ্গে আমাদের মানব মনের যে সম্পর্ক, সে সম্পর্কটা হচ্ছে এখানে আমাদের তুলে ধরানো হয়েছে। এরপর আসে যে আমাদের বসন্তের নবীন পত্র পুষ্প। তাহলে আমরা দেখেছি এখান থেকে যে বসন্তের নবীন পত্র পুষ্প মানে বসন্তকাল আসলেই হচ্ছে আমাদের গাছে গাছে নতুন পাতা অথবা আমাদের নতুন ফুল ফোটে। এবং বলছে মলয় সমীর মানে কি দক্ষিণা বাতাস। মনে রাখবেন যে সমীর মানে হচ্ছে আমাদের বাতাস, তাহলে সমীর মানে হচ্ছে বাতাস এবং মলয় মানে হচ্ছে আমাদের কি দক্ষিণা, ঠিক আছে, দক্ষিণা বা বলতে পারি হচ্ছে আমরা কি দক্ষিণ। তাহলে মলয় বাতাস এবং নবীন যে পত্র পুষ্প এগুলো কিন্তু আমাদের বসন্তকালে দেখা যায়। এই যে ভ্রমণ গুঞ্জন মানে ভ্রমণের ডাক এবং কোকিলের কুহুতান, তাহলে এই সকল কিন্তু দেখা যায় হচ্ছে আমাদের বসন্তকালে। এরপর আসবে আমাদের গ্রীষ্মকাল। তাহলে গ্রীষ্মের প্রচণ্ড রৌদ্র ত্রাস এবং ছায়ার গুরুত্ব। তাহলে এখানে দেখেন যে আমাদের বসন্তকাল যাওয়ার পরে আসে হচ্ছে আমাদের গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালে কিন্তু সূর্য থেকে কিন্তু আমাদের প্রচণ্ড তাপ পায়, যার কারণে আমাদের তাপ থেকে রক্ষার জন্য কিন্তু আমাদের ছায়ার গুরুত্বটা অনেক বেড়ে যায়। যার কারণে এখানে বলা হয়েছে যে গ্রীষ্মের প্রচণ্ড রৌদ্র ত্রাস এবং ছায়ার গুরুত্ব, বর্ষার মেঘ গর্জন। তাহলে গ্রীষ্মের পরে যে আমাদের বর্ষাকাল আসে, এই বর্ষার সময় আমাদের যে মেঘের যে গর্জন, সে গর্জন দেখা যায়। বলছে অবিরল বৃষ্টি জলে স্নাত প্রকৃতি। তো যখন হচ্ছে আমাদের বর্ষাকাল শুরু হয় তখন দেখা যায় যে বর্ষাকালের যে বৃষ্টির জল সেটিতে কিন্তু আমাদের প্রকৃতিকে ভিজিয়ে রাখে। বলছে একটানা দাদুরি শিখিনি রব। দাদুরি মানে বলেছিলাম আমরা যে ব্যাং মানে মাদি ব্যাং, এবং শিখিনি মানে হচ্ছে ময়ূর, রব মানে ডাক। তাহলে তখন বর্ষাকালে হচ্ছে একটানা আমাদের ব্যাং অথবা যে ময়ূরের ডাক এবং শরতের নির্মল আকাশ। তো আমাদের বর্ষাকাল যাওয়ার পর আমাদের আকাশের কালো মেঘ সরে আমাদের সাদা মেঘের ভেলা দেখা যায় এবং আমাদের আকাশটা অনেক নির্মল থাকে। বলছে যে ফুলের চামর দোলা, এই সময় আমাদের ফুল বিভিন্ন কাশ ফুলের মতো অনেকগুলো ফুল এখানে ফুটতে দেখা যায়। তারপর আসে হচ্ছে আমাদের যে খঞ্জনার নাচ, শরৎ বিদায়ে হেমন্তে পুষ্পতুল্য তাম্বুলের সুখ। তো এখানে তাম্বুল মানে পান, অর্থাৎ বোঝানো হচ্ছে এখানে আমাদের যে হেমন্তকালে পানের মতো আরও যে ফসল থাকে সে ফসলগুলো দেখা যায়। এবং শীতের ত্রাসে তড়িত সূর্য ডুবে যাওয়া, মানে শীতকাল আসলে যে আমাদের সূর্য ডুবে যায় এবং যে মানুষের যে ভোগান্তি বা মানুষের যে কষ্ট সেটি এখানে দেখানো হয়েছে। এবং আমরা শেষের 2 লাইনে আমরা দেখেছি যে শীত থেকে বাঁচার জন্য দেখা যায় দম্পতি তাদের গৃহ মাঝে কিন্তু তারা অগ্নিকুণ্ড জ্বালে, অর্থাৎ তারা আগুন পোহায় শীত থেকে বাঁচার জন্যে।
বলছে যে শীতের ত্রাসে তড়িত সূর্য ডুবে যাওয়া ইত্যাদি চমৎকারভাবে বর্ণিত হয়েছে কবিতাটিতে। ষড়ঋতুর বর্ণনার ভেতর দিয়ে কবি বাংলার প্রকৃতির রূপ মাধুরী কি আছে এখানে, এই যে রূপ মাধুরী তুলে ধরেছেন। তার এই যে এখানে যে আমাদের যে ঋতু বর্ণন, এই ঋতু বর্ণন কবিতার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশের যে ষড়ঋতুর দেশ, এই 6টা ঋতুকে ভালোভাবে বর্ণনা করে বা উপস্থাপন করে এর মাধ্যমে আমাদের যে বাংলার যে প্রকৃতির যে রূপ মাধুরী, এই সকল রূপ মাধুরী আমাদের সকলের কাছে বার্তা পৌঁছে দেওয়াই ছিল আমাদের এই ঋতু বর্ণন কবিতার মূল উদ্দেশ্য। তো এইটুকু আপনারা বুঝতে পেরেছেন? আপনারা একটু কমেন্ট করে জানান যে আপনারা এইটুকু যেটুকু আপনাদের পড়িয়েছি এটুকু হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন কিনা। ঋতু বর্ণন কবিতার যেটুকু আমরা পড়িয়েছি এইটুকু নিয়ে আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো অর্থ বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানান। ওকে, তো এরপরে যাই হচ্ছে আমরা আমাদের এখানে কিছু শব্দার্থ আছে। তো শব্দার্থর ক্ষেত্রে আছে সুমাধব। তো সুমাধব অর্থ হচ্ছে কি আমার উত্তম বসন্তকাল। তো আমরা দেখেছিলাম যে আমাদের কবিতার যে প্রথম 2 চরণ ছিল, সেই 2 চরণের মধ্যে আমাদের ছিল সুমাধব। সুমাধব মানে হচ্ছে যে আমাদের এই অর্থটি দ্বারা বোঝায় যে শীতকালে যে গাছের পাতা, শীতকালে গাছের পাতা ঝরে যায় এবং মাঝখানে বসন্তকাল থাকে এবং তারপরে আমাদের গ্রীষ্মকাল আসে। অর্থাৎ শীত আমাদের বসন্তকাল হচ্ছে আমাদের শীত এবং যে বর্ষা ঋতু তার মাঝামাঝি একটা সবচেয়ে ভালো সময়। এটাকে বলা কি যে আমার সুমাধব মানে উত্তম বসন্তকাল। এটি হচ্ছে আমাদের শীত, এটি হচ্ছে আমাদের শীত এবং যে গ্রীষ্ম, এই দুইটার আমাদের মাঝামাঝি সময়। শীত এবং গ্রীষ্মর আমাদের মাঝামাঝি সময়টা হচ্ছে আমাদের কি এই যে সুমাধব বা উত্তম বসন্তকাল। এরপরে আসে হচ্ছে আমাদের কি মলয়া সমীর। সমীর মানে হচ্ছে বাতাস, মলয়া অর্থ দক্ষিণ, তাহলে দক্ষিণা স্নিগ্ধ বাতাস। তারপরে কামের মানে হচ্ছে কামদেবের, কামের অর্থ হচ্ছে কামদেবের। পদাতি মানে হচ্ছে যে পদচারী সৈনিক, পদাতি অর্থ পদচারী সৈনিক। কইল মানে করিল। তো বর্তমানে আমাদের যে রূপটা আমাদের ব্যবহার করি যে কাজটি করিল বা কাজটি করলাম, ভাই ওকে, তো দেখেন এখানে যে এখানে সুমাধব মানে হচ্ছে আমাদের উত্তম বসন্তকাল। সুমাধব অর্থ হচ্ছে আমাদের উত্তম বসন্তকাল, অর্থাৎ শীত এবং গ্রীষ্ম ঋতুর যে মাঝখানে আমাদের যে বসন্তকাল, এই বসন্তকালে হচ্ছে আমাদের গাছে গাছে নতুন ফুল বা নতুন যে পাতা এবং আমাদের গাছে গাছে যে কোকিলের যে ডাক শোনা যায়, এই সবগুলো হচ্ছে আমাদের প্রকৃতির সব থেকে ভালো সময়।
প্রতিটা ঋতুতেই কিন্তু আমাদের কিছু না কিছু আমাদের ত্রুটি থাকে, একমাত্র বসন্ত ঋতু যেখানে আমাদের মানে ত্রুটি বা আমাদের কষ্ট একটু কম হয়, যেমন এটা হচ্ছে আমাদের সব থেকে উত্তম উত্তম বসন্তকাল। এরপর আসা হচ্ছে আমাদের মলয়া সমীর। এখানে সমীর অর্থ হচ্ছে আমাদের বাতাস এবং মলয়া অর্থ হচ্ছে আমাদের দক্ষিণ। তাহলে এটা অর্থ হবে হচ্ছে আমাদের কি দক্ষিণা স্নিগ্ধ বাতাস। কামের মানে কামদেবের, পদাতি মানে হচ্ছে আমাদের পদচারী সৈনিক, এবং কৈল অর্থ হচ্ছে কি যে করিল। তো বর্তমানে আমরা যদি বলি যে সে কাজটি করিল বা আমি কাজটি করলাম, তো সেক্ষেত্রে করিল এবং করলাম এই যে রূপগুলো আছে এইগুলোকে আমাদের মধ্যযুগে বলা হতো কৈল। তাহলে মধ্যযুগে যে আমাদের কৈল ছিল সেই কৈল রূপটা পরিবর্তন হয়ে এখন আমাদের সেটা হচ্ছে আমাদের কি করিল। এরপরে আসে হচ্ছে আমাদের যে বনস্পতি। তাহলে বনস্পতি অর্থ হচ্ছে যে যে বৃক্ষে ফুল ধরে না শুধু ফল হয়। তাহলে আমরা বলেছিলাম যে বনস্পতি অর্থ যেটা হচ্ছে এক ধরনের উদ্ভিদ যেখানে আমাদের ফুল ধরে না কিন্তু আমাদের একবারে ফল হয়। কিংশুক মানে হচ্ছে পলাশ ফুল বা বৃক্ষ। তাহলে কিংশুক অর্থ হচ্ছে আমাদের পলাশ ফুল, যেটা হচ্ছে আমাদের বসন্তকালে দেখা যায়। সুরঙ্গ মানে হচ্ছে যে সুন্দর রং। এখানে সুরঙ্গ অর্থটা একটু ভিন্ন হতে পারে, যে সুরঙ্গ অর্থ আমরা বলে থাকি যেটা হচ্ছে আমাদের অথবা সরু কোনো পথ, কিন্তু সুরঙ্গ অর্থ আমাদের তৎকালীন সময় বলা হতো এখান থেকে যে সুন্দর রং। তো কিছু কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে আমাদের মধ্যযুগে আমাদের যে অর্থ বহন করত, কিন্তু বর্তমান সময়ে সেগুলোর আমাদের পরিবর্তনে অন্য একটা অর্থ বহন করে। তো সেরকম আমাদের অর্থ ছিল হচ্ছে এখানে আমাদের কৈল। তাহলে কৈল অর্থ আমাদের বর্তমান সময় হচ্ছে যে আমরা যে কাজটি করিল বা আমরা যে কাজটি করলাম সেটিকে হচ্ছে আমাদের মধ্যযুগে বলা হতো কৈল। এবং তেমনইভাবে সুরঙ্গ, তো বর্তমানে সুরঙ্গ অর্থ আমরা ব্যবহার করি যে সরু কোনো পথের ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে সুরঙ্গ অর্থ হবে যে সুন্দর রং। মল্লী মানে হচ্ছে বেলি ফুল, মল্লী। তাহলে মল্লী অর্থ বেলি ফুল এবং লবঙ্গ অর্থ এক প্রকার ফুল। তাই লবঙ্গ এবং যে মল্লী লবঙ্গ অর্থ বেলি ফুল এবং লবঙ্গ ফুল, এই সবগুলো দেখা যায় হচ্ছে আমাদের বসন্তকালে। এরপর আসছে আমাদের কি গুলাল। গুলাল মানে হচ্ছে আবির বা ফাগ। তো গুলাল মানে হচ্ছে এক ধরনের রং, রং বা আবির। তাহলে মল্লী লবঙ্গ গুলাল, এটা অর্থ হচ্ছে কি যে বেলি ফুল, লবঙ্গ মানে এক প্রকার ফুল, গুলাল অর্থ হচ্ছে কি আমাদের আবির বা রং। এরপরে আসে হচ্ছে আমাদের ঝংকার। ঝংকার মানে হচ্ছে আমাদের বিনা যন্ত্রের শব্দ। তো ঝংকার মানে হতে পারে আমাদের আমাদের বাদ্যযন্ত্রের যে আমাদের সাউন্ড বা যে আওয়াজ, সেটা হচ্ছে হবে আমাদের ঝংকার। এরপর যেটা সেটা হচ্ছে আমাদের কি নিদাগ। নিদাগ মানে হচ্ছে আমাদের যে গ্রীষ্মকাল, এটা আপনাদের বলেছি আগে যে নিদাগ অর্থ হচ্ছে আমাদের, নিদাগ অর্থ গ্রীষ্মকাল, নিদাগ অর্থ গ্রীষ্মকাল। তো এরপরে আমরা আসি যে স্মরণ। স্মরণ অর্থ হবে কি যে এই স্মরণ অর্থে ব্যবহার করা যায়। স্মরণের ক্ষেত্রে আমাদের বর্তমানে স্মরণ অর্থ যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, কিন্তু এই স্মরণটা আমাদের মধ্যযুগে কিন্তু অন্য একটা অর্থে ব্যবহার করা হতো। বরিশে মানে হচ্ছে কি বর্ষিত হচ্ছে, এটা আমাদের বর্ষাকালকে বোঝানো হচ্ছে, যে মেঘ থেকে যে আমাদের জল বা বৃষ্টি যে বর্ষিত হয় সেটা নামে আবার কি আমাদের বরিশে। তো যখন আমরা বর্তমানে বলি যে মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে বা বর্ষিত হচ্ছে, কিন্তু মধ্যযুগে এটাকে বলা হতো যে বরিশে। এরপর আসে কি পুরিত। পুরিত মানে পূর্ণ। কৈলাস মানে শিবের বাসস্থান। মল্লার মানে কি মালহার। দাদুরি মানে হচ্ছে মাদি ব্যাং। শিখিনী মানে হচ্ছে ময়ূর। অতি মন ভাই মানে মন অনেক ভাব জাগে। তাহলে বলছে যে এই যে আমাদের যে বসন্তকাল, এই বসন্তকালে যে প্রকৃতি থাকে তার যে সৌন্দর্য যে রূপ, এই সকল রূপ এবং সৌন্দর্য দেখে আমাদের যুবক মনে অতি ভাব জাগে। তারপরে আসে হচ্ছে আমাদের পুনি। পুনি মানে হচ্ছে পুনরায়, মানে বারবার কোনো কাজ আমাদের বারবার করা, তা না বলে আমরা পুনরায়। এই পুনরায়টিকে আমাদের মধ্যযুগীয় ভাষায় বলা হতো পুনি। তারপরে আসে হচ্ছে চামর। চামর অর্থ হচ্ছে পাখা বিশেষ। খঞ্জন মানে এক জাতীয় চঞ্চল পাখি। তো খঞ্জনটা হচ্ছে এক প্রকার পাখি, তার নাম আমাদের চঞ্চল পাখি, ঠিক আছে, যারা আমাদের খুব দুরন্ত হয়ে থাকে। আবার আসা হচ্ছে আমাদের উপজিত অর্থ কি উপস্থিত হয়। তাম্বুল মানে পান। তরাসে মানে ভয়ে। তরাসে মানে হচ্ছে ভয়ে, এবং তুড়িতে মানে দ্রুত। তো তুড়িতে অর্থ দ্রুত এবং তরাসে অর্থ হচ্ছে আমাদের ভয়ে। তো তরাসে অর্থ হচ্ছে ভয়ে এবং তুড়িতে অর্থ হচ্ছে দ্রুত, ঠিক আছে। তো আপনারা এটুকু বুঝতে পেরেছেন। তো তারপরে হচ্ছে আমরা আসি এখানে যে আমাদের যে ঋতুবর্ণন যে কবিতা, এই ঋতুবর্ণন কবিতার ক্ষেত্রে আমাদের কিছু এমসিকিউ এখানে অ্যাড করেছি। তো এমসিকিউগুলো হচ্ছে এখানে যে ঋতুবর্ণন, তাহলে ঋতুবর্ণন কবিতার প্রথমে
কবিতায় প্রথমে কোন ঋতুর কথা বর্ণনা আছে? তাহলে আমাদের যে ঋতু বর্ণন যে কবিতা ছিল, সেই ঋতু বর্ণন কবিতার ক্ষেত্রে আমাদের প্রথমে আমাদের কোন ঋতুর কথা বর্ণনা করা হয়েছে? তো আমাদের যখন আমরা কবিতা শুরু করি তখন আমরা দেখেছিলাম যে একটা ঋতুকে বর্ণনা করার মাধ্যমে আমাদের কবিতা শুরু হয়। তো সেই আমাদের ঋতুটার নাম কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, বসন্ত। তো আমরা তখন খেয়াল করে দেখেছি যে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কবিতায় আমাদের বসন্ত ঋতুকে আমাদের গুণগানের মাধ্যমে বা সৌন্দর্য উপস্থাপনের মাধ্যমে আমাদের কবিতাটি শুরু হয়। তারপর যদি আমরা আসি, নিধাগ সময় বলতে কি বোঝানো হয়েছে? তো আপনারা আমাকে এটা কমেন্ট করে জানান যে আমাদের এখানে নিধাগ সময় বলতে কি বোঝানো হয়েছে। এখান থেকে আপনারা আমাকে কমেন্ট করে জানান যে এখানে নিধাগ সময় অর্থ কি? ক, প্রচণ্ড গরমকাল, খ, আবহাওয়া ঠান্ডা, গ, পীড়নের সময়, ঘ, বর্ষার আগমন। এখানে নিধাগ সময় বলতে কোনটিকে বোঝানো হয়েছে? প্রচণ্ড গরমকাল, আবহাওয়া ঠান্ডা, পীড়নের সময়, বর্ষার আগমন। আপনারা আমাকে কমেন্ট করে জানান যেখানে নিধাগ সময় বলতে কি বোঝানো হয়েছে। প্রচণ্ড গরমকাল, আবহাওয়া ঠান্ডা, পীড়নের সময়, বর্ষার আগমন। 2 নম্বর প্রশ্নের উত্তর কি হবে এটি আপনারা একটু কমেন্ট করে জানান। 2 নম্বর প্রশ্নের উত্তর কি হবে এটা আপনারা কমেন্ট করে জানান যে নিধাগ সময় বলতে কি বোঝানো হয়েছে। নিধাগ সময় বলতে কি বোঝানো হয়েছে? আপনারা কমেন্ট করে বলেন যে এখানে উত্তরটা কি হবে, ক, খ, গ নাকি ঘ। তাহলে নিধাগ সময় বলতে কি বোঝানো হয়েছে? প্রচণ্ড গরমকাল, আবহাওয়া ঠান্ডা, পীড়নের সময় নাকি বর্ষার আগমন। আপনারা কমেন্ট করে আমাকে জানান যে নিধাগ সময় বলতে এখানে কি বোঝানো হয়েছে। ওকে, তাহলে দেখেন যে এখানে আমাদের নিধাগ অর্থ আমি বলেছিলাম যে নিধাগ মানে হচ্ছে আমাদের প্রচণ্ড গরম বা গ্রীষ্মকাল। ঠিক আছে, এটা অর্থ হচ্ছে আমাদের কি হবে? গ্রীষ্মকাল। এটা অর্থ আমাদের গ্রীষ্মকাল। তাই নিধাগ অর্থ হচ্ছে আমাদের কি? গ্রীষ্মকাল। তাহলে এখানে দেখেন তো কি দেওয়া আছে যে প্রচণ্ড গরমকাল, আবহাওয়া ঠান্ডা, পীড়নের সময়, বর্ষার আগমন। উত্তর হবে হচ্ছে আমাদের এটি প্রচণ্ড গরমকাল। তাই উত্তর হবে ক। তাহলে নিধাগ সময় অর্থ হচ্ছে আমাদের গ্রীষ্মকাল বা প্রচণ্ড গরমকাল। তো তারপর দেখি এখানে যে আলাওল বর্তমান কোন জেলায় জন্মগ্রহণ করেন? তো আমরা দেখেছিলাম যে তিনি ফতেয়াবাদের জামালপুরে জন্মগ্রহণ করেন এবং যেটি বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে আছে। তো সেটি বাংলাদেশের কোন জেলার মধ্যে অন্তর্ভুক্ত? ঢাকা, যশোর, চট্টগ্রাম, ফরিদপুর। এটি হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আলাওল বর্তমান কোন জেলায় জন্মগ্রহণ করে? ঢাকা, যশোর, চট্টগ্রাম, ফরিদপুর। আলাওল বর্তমান কোন জেলায় জন্মগ্রহণ করে? ঢাকা, যশোর, চট্টগ্রাম, ফরিদপুর। আলাওল জন্মগ্রহণ করেন ফতেয়াবাদের জামালপুর গ্রামে, যেটি বর্তমানে বাংলাদেশের মধ্যে অবস্থিত এবং সেই জেলাটির নাম কি? ক, ঢাকা, খ, যশোর, গ, চট্টগ্রাম, ঘ, ফরিদপুর। তো এই প্রশ্নটির উত্তর হবে হচ্ছে আমাদের ফরিদপুর, কারণ তৎকালীন আমাদের আগে যে ফতেহাবাদ বা জামালপুর ছিল সেটি হচ্ছে আমাদের বর্তমানে ফরিদপুর জেলার মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এটি আমাদের ফরিদপুর হবে। তারপরে আমরা দেখি যে কবি আলাওল ও তার পিতা কোন জলদস্যুদের কবলে পড়েন? তো আমরা শুরুতে বলেছিলাম যে বাল্যকালে আলাওল এবং তার পিতা চট্টগ্রাম যাওয়ার পথ জাহাজে করে চট্টগ্রামে যাওয়ার পথে তারা হচ্ছে পর্তুগিজদের দ্বারা আক্রমণের শিকার হন এবং সেখানে তার পিতা মৃত্যুবরণ করেন। তাহলে এখানে বলছে যে ফরাসি, আরবি, বাঙালি, পর্তুগিজ। তাহলে কবি আলাওল ও তার পিতা পর্তুগিজদের আক্রমণের কবলে পড়েন। ঠিক আছে, তো এটার উত্তর হবে হচ্ছে আমাদের ঘ। তারপর দেখেন যে জলপথে কবি আলাওল ও তার পিতা কোথায় যাচ্ছিলেন? এই যে আপনাদেরকে আমি মাত্রই বললাম যে জলপথে কবি আলাওল ও তার
পিতা কোথায় যাচ্ছিলেন? রাজশাহী, বরিশাল, নরসিংদী, চট্টগ্রাম। তাহলে জলপথে কবি আলাওল ও তার পিতা কোথায় যাচ্ছিলেন? রাজশাহী, বরিশাল, নরসিংদী, চট্টগ্রাম। তাহলে এটা উত্তর হবে হচ্ছে আমাদের কি? চট্টগ্রাম। তাহলে কবি আলাওল এবং তার পিতা বাল্যকালে সমুদ্রের জাহাজে তারা যাচ্ছিলেন চট্টগ্রামে। সেখানে তারা পর্তুগিজ জলদস্যুদের আক্রমণের শিকার হন এবং তার পিতা মৃত্যুবরণ করেন। তারপরে আমরা আসি যে কাদের আক্রমণে কবি আলাওলের পিতা মানে বাবা নিহত হন? মগ ডাকাতদের, রাজকীয় সৈন্যদের, পর্তুগিজ জলদস্যুদের, আরাকানি দস্যুদের। তো এটির উত্তর হবে হচ্ছে আমাদের কি? যে পর্তুগিজ জলদস্যুদের আক্রমণে, পর্তুগিজ জলদস্যুদের আক্রমণে। তারপরে দেখি আমরা যে আলাওল কোন কাব্য রচনা করেননি। সরি, এটা আমাদের একটু নিটা হবে না, তাহলে এটা হবে যে এখানে প্রশ্নটি হবে এরকম যে আলাওল কোন কাব্য রচনা করেন। তাহলে আলাওলের রচিত যে কাব্য গ্রন্থগুলো ছিল তার মধ্যে এখান থেকে কোনটি তার রচিত কাব্য? গীতাঞ্জলি, পদ্মাবতী, পুংস, বিষ্ণুপ্রিয়া। আমরা জানি যে এখান থেকে আমাদের যে গীতাঞ্জলি এটি হচ্ছে আমাদের রবীন্দ্রনাথের লেখা একটা কাব্যগ্রন্থ। এরপর আছে পদ্মাবতী, পুংস, বিষ্ণুপ্রিয়া। তাহলে এখান থেকে আমাদের পদ্মাবতী, এটা হচ্ছে আমাদের আলাওল কর্তৃক রচিত একটা কাব্যগ্রন্থের নাম পদ্মাবতী, যেটি হচ্ছে তার শ্রেষ্ঠ একটা কাব্যগ্রন্থের নাম। এবং আমরা এখন যে ঋতুবর্ণন যে কবিতাটি পড়ছি সেটি হচ্ছে আমাদের পদ্মাবতীর অন্তর্ভুক্ত। এরপরে আসে হচ্ছে আমাদের যে কবি আলাওলের নীতি কবিতা কোনটি? আলাওল যে অনেকগুলো যে আমাদের কবিতা লিখেছেন তার মধ্যে নীতি কবিতা কোনটি? তাহলে আলাওলের রচয়িত নীতি কবিতা কোনটি? তোহফা, রাগতালনামা, সপ্তপয়কার নাকি পুংস? তাহলে আলাওল কর্তৃক রচিত নীতি কবিতা কোনটি? তোহফা, রাগতালনামা, সপ্তপয়কর নাকি পুংস? তাহলে এক্ষেত্রে আমাদের এটা উত্তর হবে হচ্ছে আমাদের তোহফা। তাহলে এই তোহফা হচ্ছে আমাদের কবি আলাওল কর্তৃক একটি নীতি কবিতা। এরপরে আসে যে 1680 খ্রিস্টাব্দে কে মৃত্যুবরণ করে? তো এখানে আমাদের কিছু কবির নাম দেওয়া আছে যে এর মধ্যে কে 1680 সালে মৃত্যুবরণ করে। এখানে আছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আলাওল এবং প্রমথ চৌধুরী। মনে রাখবেন যে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এবং প্রমথ চৌধুরী এনারা হচ্ছে আমাদের আধুনিক যুগের কবি। এবং এখানে আমাদের সালটা দেওয়া হচ্ছে আমাদের 1680 সাল, যেটা হচ্ছে আমাদের এটা মধ্যযুগীয় ক্ষেত্রে। আমি বলেছিলাম যে 19 শতকের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত কালকে বলা হবে আধুনিক যুগ। তাহলে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং প্রমথ চৌধুরী এনাদের সকলের জন্মই কিন্তু 19 শতকের পরে। তো যার কারণে উত্তর হবে হচ্ছে আমাদের আলাওল জন্মগ্রহণ করেন হচ্ছে আমাদের মধ্যযুগে, যে সাল হচ্ছে 1680 খ্রিস্টাব্দ। তারপরে আসি যে ঋতুবর্ণন কবিতায় বনস্পতি গাছগুলো কেমন? তাই ঋতুবর্ণন কবিতায় আমাদের যে বনস্পতি অর্থাৎ হচ্ছে এখানে বনস্পতি শব্দের অর্থ যে গাছগুলো হচ্ছে আমাদের ফুল দেয় না, যেগুলো হচ্ছে আমাদের একবারে ফল দান করে, সেই বনস্পতি গাছগুলো কেমন ছিল? মুকুলিত, পুষ্পিত, বিচিত্র, কুসুমিত। তো পুষ্পিত হওয়ার তো এখানে কোনো প্রশ্নই আসে না, কারণ এগুলো হচ্ছে আমাদের কি বনস্পতিতে আমাদের ফুল দেয় না, ঠিক আছে, ফুল দেয় না কিন্তু একবার আমাদের ফল দেয়, সেক্ষেত্রে হবে আমাদের মুকুলিত। কি হবে? মুকুলিত। তাহলে ঋতুবর্ণন কবিতায় বনস্পতি গাছগুলো কেমন ছিল? বনস্পতি গাছগুলো ছিল হচ্ছে আমাদের কি? মুকুলিত। তারপরে আমরা দেখি যে ঋতুবর্ণন কবিতায় কুসুমিত কিংসুক সঘন বন কি রঙের? তো বলছে যে ঋতুবর্ণন কবিতায় কুসুমিত কিংসুক সঘন বন কি রঙের? মনে রাখবেন যে আমাদের কিংসুক মানে হচ্ছে আমাদের কি? পলাশ ফুল। কিংসুক মানে হচ্ছে আমাদের পলাশ ফুল। তো মনে রাখবেন যে আমাদের যখন আমাদের বসন্তকাল আসে তখন দেখবেন যে আমাদের পলাশ ফুল ফোটে। তাহলে এই পলাশ ফুলের আমাদের রং কেমন? নীল, সবুজ, হলুদ নাকি লাল? তাহলে আমরা জানি যে আমাদের যখন বসন্তকাল আসে তখন আমাদের চারিদিকে আমাদের পলাশ ফুল ফুটতে দেখা যায় এবং এই পলাশ ফুলের রংটা হচ্ছে আমাদের লাল হয়ে থাকে। কি হয়ে থাকে? লাল হয়ে থাকে। তাহলে আমাদের উত্তর হবে কি? লাল, ঘ। ওকে, তারপরে বলছে যে সবসময় দম্পতির সঙ্গে কে ব্যাপৃত থাকে? তাহলে আমাদের ঋতুবর্ণন কবিতা অনুযায়ী যে সবসময় যে দম্পতি মানে স্বামী স্ত্রী দম্পতি, এই দম্পতির সঙ্গে কে থাকে?
বলছে কি জ্ঞানের দেবতা, ধ্যানের দেবতা, প্রেতাত্মা না মদন। তো আমরা দেখেছি যে আমাদের যে ঋতু বর্ণন কবিতা অনুযায়ী যে সবসময় দম্পতির সঙ্গে আমাদের ব্যবহৃত থাকে হচ্ছে আমাদের মদন, তার নাম হচ্ছে কি মদন। ইনি সবসময় দম্পতির সঙ্গে ব্যবহৃত থাকেন। তারপর প্রশ্নটি হচ্ছে এখান থেকে যে ঋতু বর্ণন কবিতায় কোথায় ঘোর শব্দে মল্লার গান গায়। তাহলে কোথায় ঘোর শব্দে মল্লার গান গায়? তো আমাদের ঋতু বর্ণন কবিতা অনুযায়ী কৈলাসে ঘোর শব্দে মল্লার গান রাগ গায়। রাগ মানে হচ্ছে আমাদের রেওয়াজ করে বা গান গাওয়া। তাহলে এখানে আমাদের রাগ মানে হবে কি রেওয়াজ বা গান গায়। তাহলে ঋতু বর্ণন কবিতায় কৈলাসে ঘোর শব্দে মল্লার রাগ গায়। তারপর দেখেন যে বর্ষাকালে যুবচিত্ত কিরকম থাকে। তাহলে বর্ষাকালে যুবচিত্ত কিরকম থাকে? বলছে পূরিত, হর্ষিত, নির্মল না বিচিত্র। তাহলে বর্ষাকালে যুবচিত্ত কিরকম থাকে? যে আমাদের দেখেছি যে আমাদের যে কবি যে বর্ণনা করেছেন সেখানে দেখা যায় যে বর্ষাকালে বিভিন্ন কীটকুল, বিভিন্ন ধরনের কীটকুল, মাধুরী মানে হচ্ছে আমাদের মাদি ব্যাং, এবং আমাদের কিহিনী মানে হচ্ছে আমাদের ময়ূর, এই সকলের ডাকে কিন্তু আমাদের যুবচিত্তে একজনের ভয় বা শঙ্কা দেখা দেয়। তো সেটা হচ্ছে আমাদের কেমন ছিল? যে পূরিত, হর্ষিত, নির্মল না বিচিত্র? বলছে বর্ষাকালে যুবচিত্ত কীরকম থাকে? পূরিত, হর্ষিত, নির্মল না বিচিত্র? তো দেখেছি আমরা যে বর্ষাকালে আমাদের যুবচিত্ত থাকে হচ্ছে কি হর্ষিত। কি থাকে? হর্ষিত। মানে তারা হচ্ছে কি এখানে একটা ভয়ে ভয়ে থাকে। তো তারপরে আসে হচ্ছে আমরা ঋতু বর্ণন কবিতায় শরৎ ঋতু কিভাবে প্রকৃতিতে প্রবেশ করে। তো যখন আমাদের কবিতা দেখেছি আমরা যে প্রথমে আসে হচ্ছে আমাদের বসন্তকাল, তারপরে আসে হচ্ছে আমাদের গ্রীষ্ম, তারপরে আমাদের বর্ষা, তারপরে আসে হচ্ছে আমাদের শরৎকাল। তো বর্ষা ঋতুর শেষে শরতের আগমন কিভাবে ঘটে? ক নির্মল আকাশে, খ মলিন আকাশে, গ বৃষ্টি স্নাত আকাশে, ঘ মেঘলা আকাশে। তো আপনারা একটু কমেন্ট করে জানান যে এইখানে আমাদের কি হবে উত্তরটা, যে ঋতু বর্ণন কবিতায় শরৎ ঋতু কিভাবে প্রকৃতিতে প্রবেশ করে। ক নির্মল আকাশে, খ মলিন আকাশে, গ বৃষ্টি স্নাত আকাশে, ঘ মেঘলা আকাশে। তো আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান যে এই প্রশ্নটির উত্তর কোনটা হবে, ক, খ, গ নাকি ঘ। তো শুধু হচ্ছে আপনারা আমাকে একটু ক খ লিখে পাঠান যে আমাদের 15 নম্বরের উত্তর কি হবে, যে ঋতু বর্ণন কবিতায় শরৎ ঋতু কিভাবে প্রকৃতিতে প্রবেশ করে। নির্মল আকাশে, মলিন আকাশে, বৃষ্টি স্নাত আকাশে, মেঘলা আকাশে। তো ঋতু বর্ণন কবিতায় শরৎ ঋতু কিভাবে প্রবেশ করে, সেটা হচ্ছে আমাদের নির্মল আকাশে, অর্থাৎ কি আমাদের সাদা সাদা আকাশে প্রবেশ করে। অর্থাৎ যে বর্ষাকালে যে আমাদের যে মেঘের যে কালো যে মেঘ দেখা যায়, সেই মেঘের ধাপটা সরে গিয়ে আমাদের সাদা মেঘের আগমন হয়, এবং সাদা মেঘের মানে নির্মল আকাশে আমাদের শরৎ ঋতুর আগমন ঘটে। অর্থাৎ শরৎকালে হচ্ছে আমাদের কোনো কালো মেঘের দেখা পাওয়া যায় না, সেক্ষেত্রে আমাদের নির্মল আকাশ, অর্থাৎ সেই সময় আকাশটা আমাদের একদম সাদা বর্ণের থাকে। এটা হবে হচ্ছে আমাদের নির্মল আকাশে। তো তারপর দেখেন এখানে যে ঋতু বর্ণন কবিতায় দম্পতির চিত্তে কখন চেতন অনুভব হয়। তাহলে আমাদের ঋতু বর্ণন কবিতা অনুযায়ী ঋতু বর্ণন কবিতায় দম্পতির চিত্তে কখন চেতন অনুভব হয়? বসন্তকালে, গ্রীষ্মকালে, শরৎকালে, শীতকালে। তো এটি হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান যেটি উত্তর কি হবে, যে ঋতু বর্ণন কবিতায় দম্পতির চিত্তে কখন চেতন অনুভব হয়। চেতন মানে হচ্ছে কি আমাদের চেতনা, ঠিক আছে, কখন চেতন অনুভব হয়। 16 নম্বর কি হবে একটু আমাকে জানান, যে ঋতু বর্ণন কবিতায় দম্পতির চিত্তে কখন চেতন অনুভব হয়। বসন্তকালে, গ্রীষ্মকালে, শরৎকালে, শীতকালে। 16 নম্বর কি হবে একটু আমাকে কমেন্ট করে জানান যে 16 নম্বর কি হবে। মনে রাখবেন যে চেতন মানে হচ্ছে চেতনা। তাহলে যে ঋতু বর্ণন কবিতায় দম্পতির চিত্তে কখন চেতন অনুভব হয়।
সেলিম আহমেদ লিখেছেন শরৎকালে। তো এখানে চেতন মানে চেতনা, তো এটা উত্তর হবে হচ্ছে আমাদের এটা ভুল, এটা হবে শীতকালে। তাহলে শীতকালে হচ্ছে আমাদের ঋতুবর্ণন কবিতায় দম্পতির চিত্তে চেতন অনুভয় হচ্ছে আমাদের শীতকালে। কোন কালে? শীতকালে। ওকে, তারপরে যাই। বলছে এখান থেকে যে কুসুমিত 18 নম্বর দেখেন যে কুসুমিত কিংসুক সঘন লাল, সঘন বন লাল পুষ্পিত সুরঙ্গ, এটা আমাদের পল্লী হবে, একটু এখানে একটু মিস্টেক আছে, এখানে একটু আলাদাভাবে হবে। তাহলে কুসুমিত কিংসুক সঘন বন লাল পুষ্পিত সুরঙ্গ পল্লী, পুষ্পিত সুরঙ্গ পল্লী সরণী গুলাল চরণদ্বয়ের প্রকাশ পেয়েছে। এর মাধ্যমে কি প্রকাশ পায়? যে বসন্তকালে প্রকৃতিতে গাছে গাছে ফুলে ফুলে ভরে যায়। বসন্ত ঋতু প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গ, নাকি বসন্ত ঋতু মানুষের মনে বেদনা নিয়ে আসে। দেখেন এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে, যে এখানে মূলত হচ্ছে আমাদের যে কিংসুক মানে হচ্ছে আমাদের যে পলাশ ফুল কথা বলা হয়েছে, এবং এখানে আমাদের দুইটা ফুলের নাম বলা হয়েছিল, এখানে আমাদের একটু মিস্টেক আছে এখানে। তো এখানে হচ্ছে এখানে আমাদের দুইটা ফুলের নাম বলা হয়েছে, একটা হচ্ছে আমাদের পল্লী, পল্লী মানে হচ্ছে আমাদের বেলি ফুল, এখানে ছিল হচ্ছে আমাদের লবঙ্গ। তাহলে হবে পুষ্পিত সুরঙ্গ পল্লী লবঙ্গ গুলাল, এখানে হবে আমাদের পল্লী, এখানে হচ্ছে আমাদের হবে কি লবঙ্গ, এখানে হবে হচ্ছে আমাদের লবঙ্গ। ঠিক আছে, তাহলে বলছে যে কুসুমিত কিংসুক সঘন বন লাল পুষ্পিত সুরঙ্গ মঞ্জুরি, এটুকু আমাদের এটা বাদ যাবে, এটা যে আমাদের হবে যে পুষ্পিত সুরঙ্গ পল্লী লবঙ্গ গুলাল। এই চরণদ্বয়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের বসন্ত ঋতুর যে গুণাগুণ সেগুলো এখানে আমাদের ফুটে উঠেছে। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, যে বসন্তকালে প্রকৃতিতে গাছে গাছে ফুলে ফুলে ভরে যায়। হ্যাঁ, এটা সম্পূর্ণ সঠিক। দেখেছি আমরা যে যখন আমাদের বসন্তকাল আসে তখন আমাদের গাছে গাছে নতুন পাতা বা ফুলের দেখা যায়। এরপরে আসে হচ্ছে আমাদের যে বসন্ত ঋতু প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গ, অর্থাৎ কি যে বসন্তকাল আসলে হচ্ছে আমাদের দেখা যায় যে এখানে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলো ফুটে ওঠে। আর মনে রাখবেন যে আমাদের ষড় ঋতুর মধ্যে একমাত্র শীতকাল, শরৎ ঋতুর মধ্যে একমাত্র শীতকালই হচ্ছে আমাদের এখানে বেদনা নিয়ে আসে, একমাত্র শীতকালই হচ্ছে আমাদের বেদনা দান করে। তাহলে আমাদের কি হবে? 1 আর 2। দেখেন তো কোথায় আছে আমাদের 1 আর 2? তাহলে আমাদের অপশন ক, সেটা হচ্ছে আমাদের হবে ক খ। ঠিক আছে, আমাদের 1 এবং 2, অর্থাৎ বসন্তকাল হচ্ছে আমাদের গাছে গাছে বা ফুলে ফলে ভরে ওঠে, এবং বসন্ত ঋতু হচ্ছে আমাদের প্রাকৃতিক আমাদের সৌন্দর্যের নৈসর্গ। আর একমাত্র হচ্ছে আমাদের শীতকাল, যেটি হচ্ছে আমাদের বেদনা বয়ে নিয়ে আসে। তারপর দেখেন যে বর্ষার বর্ষার ঝঞ্ঝরে ঝঞ্ঝরে রব করে থাকে, এটা আমাদের হবে কি ঝংকারে হবে। ঠিক আছে, এটা আমাদের হবে কি ঝংকারে, ঝংকারে একটু ভুল গেছে এখানে, একটু মিস্টেক টাইপিং এর ক্ষেত্রে। এটা হবে কি বর্ষায় ঝংকারে ঝংকারে রব করে থাকে, হবে বর্ষার ঝংকারে ঝংকারে রব করে থাকে। এখানে কি বোঝানো হয়েছে? যে ঝিঝি পোকা পতঙ্গ পোকামাকড়। তো বর্ষার কালে দেখবেন যে আমাদের বিভিন্ন ধরনের আছে, আমাদের কীট পতঙ্গ বলেন, ঝিঝি পোকা বলেন, কিন্তু সবার কিন্তু ডাক শোনা যায়। যেমন মাধুরী মানে হচ্ছে আমাদের মাদি ব্যাং, অথবা যে কিহিনী মানে হচ্ছে আমাদের যে ময়ূর, সকল কীট পতঙ্গ কিন্তু ডাক শুনতে পাওয়া যায়। তাহলে এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে আমাদের সবগুলো, কারণ বর্ষাকালে আমাদের ঝিঝি পোকা পতঙ্গ এবং পোকামাকড় সকলেরই কিন্তু ডাক শুনতে পাওয়া যায়। এটি হবে আমাদের ঘ নম্বর সবগুলো। তারপর দেখেন যে কস্তুর কস্তুরী চোয়া যাবক সৌরভ দম্পতির চিত্তে তো চেতন অনুভব। চরণদ্বয় দ্বারা কি বোঝানো হয়েছে? শীতের ত্রাসে তড়িত সূর্য ডুবে যাওয়া, রজনীতে সুখী দম্পতির চিত্তসুখ, প্রকৃতি রূপ মাধুরী। দেখেন বুঝতে, কস্তুর কস্তুরী চুয়া যাবক সৌরভ দম্পতির চিত্তে তো চেতন অনুভব। এখানে আমাদের কি বোঝানো হয়েছে? এখানে বলছে শীতের ত্রাসে তড়িত সূর্য ডুবে যাওয়া, রজনীতে সুখী দম্পতির চিত্তসুখ, প্রকৃতির রূপ মাধুরী। তো এখানে আমাদের 20 নম্বর কি হবে? শীতের ত্রাসে তড়িত সূর্য ডুবে যাওয়া, রজনীতে সুখী দম্পতির চিত্তসুখ, প্রকৃতি রূপ লাভ। ক 1 2, খ 1 3, গ 2 3, ঘ সবগুলো। তাহলে কস্তুর কস্তুরী চুয়া যাবক সৌরভ দম্পতির চিত্তে তো চেতন অনুভব, এটির আমাদের উত্তর কি হবে একটু কমেন্ট করে জানান। 20 নম্বর উত্তরটা আমাদের কি হবে একটু কমেন্ট করে জানান।
এখানে বলা হচ্ছে যে শীতের ত্রাসে তড়িত সূর্য ডুবে যাওয়া, নাকি রজনীতে সুখী দম্পতির চিত্তসুখ, নাকি প্রকৃতি রূপ মাধুরী। এই চরণদ্বয় দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে? চরণদ্বয় দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে? এখানে চরণদ্বয় দ্বারা কি বোঝানো হয়েছে? ওকে, তাহলে দেখেন, তাহলে এখানে হচ্ছে যে আমাদের বলা হয়েছিল যে কস্তুরী চুয়া যাবক সৌরভ দম্পতির চিত্তে তো চেতন অনুভব। এই চরণদ্বয় দ্বারা হচ্ছে আমাদের কি বোঝানো হয়েছে? তো এটি দ্বারা বোঝানো হয়েছে হচ্ছে আমাদের যে সবগুলো হবে এখানে উত্তর। তাহলে এখানে আমাদের শীতের ত্রাসে সূর্য ডুবে যাওয়া, রজনীতে আমাদের সুখী দম্পতির চিত্তসুখ, এবং প্রকৃতির যে আমাদের যে রূপ যে মাধুরী, এ সব কিছুই কিন্তু এখানে মূলত ফুটে উঠেছে, এখানে আমাদের ফুটে উঠেছে। ওকে, তারপরে আমরা যাই যে বলছে ঋতু বর্ণন কবিতায় মলয়া সমীর বলতে কি বোঝানো হয়েছে? আমরা আগেই বলেছিলাম যে আমাদের সমীর, সমীর অর্থ হচ্ছে আমাদের কি, সমীর অর্থ আমাদের বাতাস, সমীর অর্থ হচ্ছে আমাদের বাতাস, এবং মলয়া মানে হচ্ছে আমাদের কি দক্ষিণা, মলয় অর্থ হচ্ছে আমাদের কি দক্ষিণা। তাহলে এটা হবে আমাদের কি দক্ষিণা বাতাস, কি হবে দক্ষিণা বাতাস। তাহলে মনে রাখবেন যে এখানে আমাদের সমীর অর্থ হচ্ছে বাতাস এবং মলয়া অর্থ হচ্ছে আমাদের দক্ষিণ। তাহলে এটা হচ্ছে আমাদের কি দক্ষিণা, দক্ষিণা স্নিগ্ধ বাতাস। তাহলে মলয়া সমীর অর্থ হচ্ছে আমাদের দক্ষিণা স্নিগ্ধ বাতাস, দক্ষিণা স্নিগ্ধ বাতাস। তারপর দেখেন যে দাদরি পুরম্ব ঋতুবর্ণন কবিতায় কোন কালে দেখা যায়? তো এটা হচ্ছে একটু আমাদের একটু ভুল আছে এখানে, এটা একটু কারেকশন ছিল এটা। এখানে এটা হবে হচ্ছে আমাদের যে ছায়ার গুরুত্ব, এটা আমাদের টাইপিং মিস্টেক হয়েছে, এখানে আমাদের আপনারা অ্যাড করে নেবেন, এখানে আমাদের যে ছায়ার গুরুত্ব, ছায়ার গুরুত্ব। ওকে, তাহলে এইটুকু আমাদের হবে না, এখানে আমাদের হবে কি ছায়ার গুরুত্ব। তাহলে ছায়ার গুরুত্ব ঋতুবর্ণন কবিতার কোন কালে দেখা যায়? তো আমাদের কোন কালে যে আমাদের অনেক সময় আমাদের ছায়ার প্রয়োজন হয়, শীতকাল, গ্রীষ্মকাল, বসন্ত নাকি হেমন্ত? বসন্ত নাকি হেমন্ত? দেখেন বলছে যে যে ছায়ার গুরুত্ব ঋতুবর্ণন কবিতার কোন কালে দেখা যায়, শীত, গ্রীষ্ম, বসন্ত নাকি হেমন্ত? তো অবভিয়াসলি এখানে আমাদের হবে গ্রীষ্মকাল, কারণ গ্রীষ্মকালে হচ্ছে সূর্য আমাদের অনেক তাপ দেয়, যার কারণে আমাদের অনেক সময় আমাদের গাছের ছায়ার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে এটা হবে আমাদের কি গ্রীষ্মকাল, কি হবে গ্রীষ্মকাল। তো তারপর দেখেন যে পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কোন কবিতাটি? তাহলে এইখানে আমাদের বলা হয়েছে যে এইখান থেকে চারটা অপশনের মধ্যে থেকে আমাদের কোন কবিতাটি আমাদের পদ্মাবতী থেকে আমাদের নেওয়া হয়েছে, সোনার তরী, বিদ্রোহী, সুচেতনা নাকি ঋতু বর্ণনা? তো আমাদের যে এটা পড়তেছি তার নাম হচ্ছে আমাদের ঋতু বর্ণন, মানে আমাদের ঋতুর যে বর্ণনা দেওয়া, তো সেটি হচ্ছে আমাদের আলাওয়াল কর্তৃক রচিত পদ্ধতি থেকে আমাদের নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমাদের কি হবে ঋতু বর্ণন বা ঋতু বর্ণনা, ঘ নম্বর। তো তারপর দেখেন যে ষড়ঋতুর বর্ণনার মধ্য দিয়ে কবি প্রকৃতিকে কি তুলে ধরেছেন? যে আমাদের যে ঋতু বর্ণন যে কবিতা দেখলাম যেখানে কবি আলাওল এই কবিতার মধ্য দিয়ে তিনি 6টি ঋতুর যে নিজ নিজ বৈশিষ্ট্য সে সকল বৈশিষ্ট্য তিনি এখানে উপস্থাপন করেছেন। এর মধ্য দিয়ে কবি প্রকৃতির কি তুলে ধরেছেন? রূপ মাধুরী, বৈচিত্র্য, বর্ণনা নাকি স্পষ্টতা? তাহলে কবি আলাওল তার ঋতুবর্ণন কবিতার মধ্য দিয়ে তিনি প্রকৃতির কি আমাদের সামনে উপস্থাপন করেছেন? রূপ মাধুরী, বৈচিত্র্য, বর্ণনা নাকি স্পষ্টতা? রূপ মাধুরী, বৈচিত্র্য, বর্ণনা নাকি স্পষ্টতা? তাহলে এটি হচ্ছে হবে আমাদের রূপ মাধুরী, কারণ কবি আলাওল তার কবিতার মাধ্যমে আমাদের প্রকৃতির যে রূপ মাধুরী সেটাকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এরপরে আসে হচ্ছে যে ভ্রমরের ঝংকার এবং কোকিলের কলরব। তো এখানে আমাদের কি আসে যে ভ্রমরের ঝংকার
এবং কোকিলের যে কলরব, এটি আমাদের কোন সময়কে মনে করিয়ে দেয়? বসন্তকাল, সুমাধব না শীতকাল? তিনটা আছে অপশন, দেখেন যে বসন্তকাল, সুমাধব আর শীতকাল। তো বসন্তকালের অর্থ আমরা জানি, আমরা শীতকালের অর্থ জানি আমরা, আর সুমাধব মানে হচ্ছে আমাদের যে সুসময়, সুসময়, অথবা এটা অর্থ হচ্ছে আমাদের শীত, অর্থ হচ্ছে শীত এবং গ্রীষ্মের যে মধ্যবর্তী আমাদের সময়, সেটার নামে হচ্ছে কি আমাদের, সেটার নামে হচ্ছে আমাদের কি সুমাধব। তাহলে এখানে আমাদের উত্তর হবে কি ক আর খ, মানে এখানে 1 আর 2 হবে। তো এটা হবে কি বসন্তকাল এবং সুমাধব। আর শীতকালে কিন্তু কখনোই আমাদের কোকিলের ডাক শুনতে পাওয়া যায় না, তো সেক্ষেত্রে উত্তর হবে আমাদের ক 1 আর 2। সুমাধব মানে আমাদের বসন্তকালকে বোঝানো হয়, মূলত এটা অর্থ হবে যে শীতকাল এবং গ্রীষ্মের আমাদের যে মধ্যবর্তী সময়, তার নামই হচ্ছে আমাদের কি সুমাধব। এরপর দেখি আমরা যে নবীন পত্র পুষ্প মলয়া সমীর রয়েছে কোন ঋতুতে? তাই নবীন পত্র পুষ্প মানে হচ্ছে আমাদের যে নবীন যে আমাদের পাতা এবং ফুল, তাই নতুন এবং ফুল পাতা, এবং মলয়া সমীর মানে দক্ষিণা বাতাস। এই যে নতুন ফুল ফল এবং আমাদের দক্ষিণা বাতাস, এগুলো আমাদের দেখা যায় কোন ঋতুতে? গ্রীষ্ম, শরৎ, শীত, বসন্ত। তো আমরা জানি যে যখন আমাদের বর্ষাকালটা আমাদের বসন্তকালটা হচ্ছে আমাদের আসে, তখন দেখা যায় যে আমাদের গাছে গাছে আমাদের নতুন ফুল বা নতুন পাতা, এবং দক্ষিণ দিক থেকে হচ্ছে আমাদের বাতাসটা বয়ে আসে। তো এটা উত্তর হবে হচ্ছে আমাদের কি বসন্তকাল। তাহলে বসন্তকালে আমাদের নবীন পত্র পুষ্প মলয়া সমীর থেকে আমাদের এগুলো বয়ে আসে। তারপর দেখেন আমাদের, ওকে, তো এইগুলো ছিল হচ্ছে আমাদের এমসিকিউ। তো মূলত এরকম আমাদের এখান থেকে এমসিকিউগুলো আসতে পারে, যে আমাদের কোন কোন খণ্ডে আমাদের কিভাবে উপস্থাপন করা হয়েছে, বর্ষাকালে কিভাবে উপস্থাপন করা হয়েছে, এবং এর শুরু হয়েছিল আমাদের কোন ঋতুর বর্ণনা করার মাধ্যমে। এভাবে আমাদের কিছু প্রশ্ন আমাদের এমসিকিউ আসতে পারে। পাশাপাশি এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। সে প্রশ্নের ক্ষেত্রে আমরা যদি দেখি, বলছে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে। তো এটা হচ্ছে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে 2 লাইনের কবিতা। এই কবিতার ভাবার্থ বুঝে আমাদের এই প্রশ্নটির উত্তর করতে হবে, যে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের সম্পূর্ণরূপে এখানে আমাদের বসন্তকালের কথা বলা হয়েছে। কোন কাল? বসন্তকাল। যে বসন্তকালে জ্যোৎস্না রাতে সবাই গেছে, বাইরে ঘুরতে গেছে, ঠিক আছে। বলছে এখানে যে মল্লার কি, এটা হচ্ছে মল্লার, এখানেটা এটা হবে কি, বলছে কি মল্লার কি। তো আমরা দেখেছিলাম যে আমাদের মল্লার কি, মল্লার এটা অর্থ হচ্ছে কি যে আমাদের সঙ্গীতের একটি রাগ। তাহলে মল্লার হচ্ছে আমাদের সঙ্গীতের একটি রাগ, যেটা হচ্ছে আমাদের রাত্রির 2য় প্রহরে গা হয়। মনে রাখবেন যে প্রহর হচ্ছে আমাদের 3 ঘন্টাব্যাপী সময়, ঠিক আছে। প্রহর মানে হচ্ছে আমাদের 3 ঘন্টাব্যাপী সময়। তো আমাদের যে রাত্রের যে 2য় প্রহর, সেই 2য় প্রহরের ক্ষেত্রে আমাদের যে গানটা গা হয়, তার নামই হচ্ছে আমাদের মল্লার, তার নাম হচ্ছে আমাদের মল্লার। এরপরে আসে এখানে দেখেন যে রৌদ্র ত্রাসের, খেয়াল করেন যেখানে রৌদ্র 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 ত্রাসে রহে ছায়া চরণে স্মরণ। তো এখানে আমাদের একত্র হয়ে গেছে, এখানে একটু স্পেস হবে, এটা হবে কি রৌদ্র। তাহলে রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে স্মরণ, এটি বলতে আমাদের কি বোঝানো হয়েছে? তো যদি খ নম্বর দেখি আমরা, এটা উত্তর হবে এখানে যে রৌদ্র ত্রাসে রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে স্মরণ। এই কথাটি বলতে আমাদের বোঝানো হয়েছে যে গ্রীষ্মে সূর্যের প্রখরতা, মানুষের ছায়া এবং চরণতলে আশ্রয় নেওয়ার বিষয়টি বোঝানো হয়েছে। অর্থাৎ এটির অর্থ হচ্ছে যে যখন আমাদের অতিরিক্ত আমাদের সূর্য আমাদের তাপ দেয়, তখন দেখা যায় যে যখন আমরা হাঁটাহাঁটি করি, তখন দেখা যায় যে আমাদের সম্পূর্ণ যে ছায়াটা, এই ছায়াটা হচ্ছে আমাদের পদতলে বা পায়ের নিচে আশ্রয় নেয়, মানে দেখা যায় যে এটা আমাদের পায়ের তলে পড়ে আছে। তো এটা বোঝানো হচ্ছে যে গ্রীষ্মের সূর্যের প্রখরতায় মানুষের ছায়া ও চরণতলে আশ্রয় নেওয়ার বিষয়টিকে বোঝানো হয়েছে। ঋতু বর্ণনা কবিতায় কবি আলাওল গ্রীষ্মের তাপদাহের কথা বলেছেন। এই সময় সূর্যের প্রচণ্ড তাপ থাকে, সূর্যের প্রচণ্ড তাপ থাকে। প্রকৃতিতে গ্রীষ্মের আগমনে চারিদিক প্রচণ্ড উত্তাপে ফেটে পড়ে, সূর্য তার সমস্ত রাগ নিয়ে যেন হাজির হয়। রৌদ্রের এই প্রখরতায় জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে, সূর্যের কিরণ থাকে মাথার ওপর, ফলে দুপুরে ছায়াও মানুষের সোজা পায়ের নিচে বরাবর আশ্রয় নেয়। আর এই বিষয়টি বোঝানোর জন্য প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে। অর্থাৎ এই কথাটির অর্থ হচ্ছে যে আমাদের যে গ্রীষ্মে সূর্যের তাপের প্রখরতা এবং তার পরিপ্রেক্ষিতে যে আমাদের নিজের ছায়াও এক সময় আমাদের পায়ের নিচে এসে অবস্থান করে, সেটির অর্থই হচ্ছে আমাদের এটা।
তারপর দেখেন যে গ নম্বর বলছে উদ্দীপকের সঙ্গে ঋতু বর্ণন কবিতার বসন্ত ঋতু সাদৃশ্য আছে ব্যাখ্যা করো। তো এইখানে আমরা দেখেছিলাম যে এই দুই চরণের মাঝখানে আমাদের সাদৃশ্য ছিল হচ্ছে আমাদের কি বসন্ত ঋতু, সেই কথাটি এখানে বলা হয়েছে যে উদ্দীপকের সঙ্গে ঋতু বর্ণনা কবিতার বসন্ত ঋতুর সাদৃশ্য আছে, এটি আমাদের ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ এইখানে আমরা কিভাবে লিখব, তো প্রথমে আমরা লিখতে পারি যে উদ্দীপকের সঙ্গে বসন্তের সৌন্দর্যের কথা বর্ণিত হয়েছে, ঠিক আছে, বর্ণিত হয়েছে যা ঋতু বর্ণনা কবিতার বসন্ত ঋতুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এরপরে আমরা লিখব যে বসন্ত ঋতু আমাদের ক্ষেত্রে আমাদের কবিতায় কি কি উল্লেখ ছিল। প্রথমে হচ্ছে আমরা কবিতার কথা উল্লেখ করব, তারপরে হচ্ছে আমরা আমাদের উদ্দীপকের কথা উল্লেখ করব। মনে রাখবেন যে যখন কোনো উদ্দীপক লিখবেন, যখন আমাদের কোনো গ অথবা ঘ লিখবেন উদ্দীপক থেকে, তখন মনে রাখবেন যে প্রথমে আমাদের বলতে হবে যে এটি হচ্ছে আমাদের কার সাথে সাদৃশ্যপূর্ণ বা এটির কোনো অর্থ আছে কিনা। প্রথম ধাপে হচ্ছে আমাদের অর্থ লিখবেন, এটি কার সঙ্গে সাদৃশ্যপূর্ণ বা এর সাথে আমাদের কার অমিল আছে। এটি লেখার পরে আপনারা যেটা বলতে পারেন সেটা হচ্ছে যে আমাদের এখানে কি বোঝানো হয়েছে। তারপরে আপনারা সরাসরি কিন্তু আপনারা উদ্দীপকে যাবেন না, উদ্দীপকে না গিয়ে প্রথমে আসবো হচ্ছে আমরা আমাদের কবিতা অথবা আসবো আমাদের গদ্যের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা নিজেদের মতো উপস্থাপন করবেন, তারপরে আমাদের শেষে যে আসবে উদ্দীপকটা আমাদের এখানে উল্লেখ আসবে। তো আমরা দেখেছিলাম যে আমাদের যে ঋতু বর্ণন কবিতা ছিল, সেই কবিতা দেখেছি আমরা যে আমাদের কবিতা শুরুই হয়েছিল কিন্তু আমাদের বসন্ত ঋতুর গুণগান দিয়ে। তো সেখানে আমাদের বসন্ত ঋতুর গুণগানকে দেখানো হয়েছে, পাশাপাশি আমাদের কিন্তু উদ্দীপকেও আমাদের বসন্ত ঋতুকে নিয়ে বলা হয়েছে। তাহলে এই বসন্ত ঋতুর মধ্যে যে আমাদের যেগুলো হয়, যে গাছে গাছে ফুল ফোটে বা আমাদের কোকিল ডাকে, ভ্রমরের গুঞ্জন শোনা যায়, এ সকল কিছুর সঙ্গে কিন্তু আমাদের একটা মিল রয়েছে। এরপরে আমাদের দেখেন ঘ নম্বর বলছে এখানে যে উদ্দীপকটি ঋতু বর্ণনা কবিতার সমগ্র ভাব ধারণ করেনি। সমগ্র ভাব ধারণ করেনি মানে হচ্ছে যে আমাদের ঋতু বর্ণন কবিতার যে আমাদের সম্পূর্ণ যে অংশ, সে সম্পূর্ণ অংশটি এখানে ধারণ করেনি, এখানে শুধুমাত্র আমাদের আংশিক ধারণ করেছে। যদি আমরা আমাদের উদ্দীপকটা যদি খেয়াল করি তাহলে দেখেন এখানে শুধুমাত্র আমাদের বসন্ত অর্থাৎ আমাদের একটি ঋতুকে নিয়ে বলা হয়েছে, কিন্তু যদি আমরা খেয়াল করি হচ্ছে আমাদের ঋতু বর্ণন কবিতার দিকে, সেখানে দেখেছি যে আমাদের কবি আলাওল সেখানে তিনি শুরু করেছেন আমাদের বসন্ত দিয়ে, পাশাপাশি তিনি বসন্তের পরে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত সবগুলোকে নিয়ে কিন্তু তিনি একটা বর্ণনা করেছেন। কিন্তু যদি আমরা দেখি এখানে উদ্দীপক, তো উদ্দীপকে শুধুমাত্র হচ্ছে আমাদের বসন্ত ঋতুকে নিয়ে বলা হয়েছে, কিন্তু বাকি আমাদের যে আর 5টা ঋতু, যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, এদেরকে নিয়ে কিন্তু আমাদের এখানে কোনো তথ্য দেওয়া হয়নি। তো যার কারণে আমাদের এই উদ্দীপকটি আমাদের এই কবিতার সমগ্র ভাবকে হচ্ছে আমাদের ধারণ করতে পারবে না। অর্থাৎ শুধুমাত্র এখানে হচ্ছে আমাদের বসন্তের যে গুণগান, সে বসন্তের গুণগান এখানে আমাদের স্থান পেয়েছে, কিন্তু এর পাশাপাশি যে আমাদের গ্রীষ্মের যে আমাদের যে রোদের তীব্রতা, জনজীবনের যে হয়রানি, শীতকাল, ঠিক আছে, শীতকালে যে আমাদের যে দম্পতির যে কষ্ট, অথবা আমাদের যে বর্ষাকালে আমাদের দাদুরি মানে আমাদের মাদি ব্যাঙের যে ডাক, এই সব কিছু কিন্তু এখানে আমাদের কোনো উল্লেখ পায় নাই, যার কারণে এটি হচ্ছে আমাদের কবিতার সমগ্র ভাবকে ধারণ করতে পারেনি। ঠিক আছে, ওকে। তারপর যদি আমরা যাই, এখন দেখেন যে এটি হচ্ছে আমাদের আরেকটি প্রশ্ন, বলছে এখানে যে কিংসুক শব্দের অর্থ কি। আমরা বলছিলাম যে কিংসুক শব্দের অর্থ কি। কিংসুক শব্দের অর্থ হচ্ছে আমাদের পলাশ ফুল। পলাশ ফুলের অর্থ নাম হচ্ছে আমাদের কি কিংসুক, মানে পলাশ ফুল। তারপর দেখেন এখানে বলছে যে নানা পুষ্পমালা গলে বড় হর্ষিত, বলছে নানা পুষ্পমালা গলে বড় হর্ষিত। এই কথাটি দ্বারা কবি কি বুঝিয়েছেন। তাহলে দেখেন যে নানা পুষ্পমালা গলে বড় হর্ষিত, এই কথাটি বলতে বসন্ত ঋতুকে নিজেকে সাজিয়ে আনন্দিত হওয়ার দিককে বোঝানো হয়েছে। অর্থাৎ যখনই আমাদের বসন্ত ঋতুর আগমন ঘটে তখন দেখা যায় যে শীতের ঝরে যাওয়া পাতাগুলো আমাদের বা যে গাছ থাকে সেখানে হচ্ছে আমাদের নবীন পাতা বা নতুন যে পাতা আসে, সেখানে আমাদের নতুন ফুলের যে আগমন ঘটে। এর মাধ্যমে কিন্তু বসন্ত ঋতু তার নিজের মতো করে প্রকৃতিকে কিন্তু সাজিয়ে তোলেন। তো সেই দিকটা কিন্তু এখানে আমাদের বলা হয়েছে যে ঋতু বর্ণনা কবিতায় বসন্ত প্রকৃতির নতুন সেজে ওঠার কথা বলা হয়েছে। বসন্তে নানা রকম ফুল ফোটে, প্রকৃতি তখন রঙিন রূপ ধারণ করে। তাই বসন্তকে বরণ করতে এবং প্রকৃতির সাথে নিজেদের সংযুক্ত করতে সবাই নানা রকম সাজে সজ্জিত হয়। অর্থাৎ যখন আমাদের বসন্তকাল আসে তখন প্রকৃতি নিজের মাধ্যমে তার প্রকৃতিকে সাজিয়ে তোলে, পাশাপাশি আমাদের মানুষ বা ব্যক্তিও কিন্তু বিভিন্ন ধরনের ফুল পরিধান করে তাকে কিন্তু বরণ করে নেয়।
বলছে ফুলের মালা গলায় পরে তারা আনন্দ উল্লাস করে, এর দিক বোঝাতে কিন্তু আমাদের প্রশ্নটি বলা হয়েছে। অর্থাৎ যে বসন্তকে যে আগমন ঘটে, তাই বসন্ত আগমনকে সবাই সাদরে গ্রহণ করে বসন্তের সঙ্গে সবাই কিন্তু একটা একটা নতুন একটা স্বাদে মানে একটা নতুন একটা সাজে কিন্তু আনন্দ উল্লাস করে। এরপর আসা হচ্ছে আমাদের গ নম্বর, বলছে এখানে যে উদ্দীপকের কবিতাংশের সাথে ঋতু বর্ণনা কবিতার সাদৃশ্য তুলে ধরো। তো এখান থেকে আমাদের বলছে সাদৃশ্য মানে মিল। দেখি তো আমরা কি বলছে এখানে, যে আরম্ভিছে শীতকাল, পড়িছে নিহার জল, শীর্ণ বৃক্ষ শাখা, যত ফল পত্রহীন, মৃতপ্রায় পৃথিবীর মুখের ওপরে, বিষাদ প্রকৃতি মাতা, শুভ্র বাষ্প জালে গাথা, কুজ্জটি বসনখানি দিয়েছে টানিয়া, পশ্চিমে গিয়েছে রবি, স্তব্ধ সন্ধ্যাবেলা। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের মূলত উদ্দীপক। তো এর সঙ্গে আমাদের কিসের সাদৃশ্য আছে সেটি এখন আমরা দেখব। তাহলে উদ্দীপকের সাথে আমাদের ঋতু বর্ণনা কবিতায় শীত ঋতু। তো দেখেছি আমরা যে এখানে আমাদের শীতের কথা বলা হয়েছিল উদ্দীপকে, তো সেক্ষেত্রে আমাদের ঋতু বর্ণনার সঙ্গে আমাদের শীত ঋতুর সাদৃশ্য রয়েছে। তাহলে ঋতু বর্ণন কবিতায় বাংলা ষড় ঋতুর রূপবৈচিত্র্য বর্ণনা দেওয়া হয়েছে। ষড় ঋতুকে প্রকৃতি নানা রূপে সেজে ওঠে। কবিতায় অন্যান্য ঋতুর পাশাপাশি শীত ঋতুর বৈশিষ্ট্যগুলো রূপায়িত করা হয়েছে। শীতকালে সূর্য যেন লুকিয়ে থাকে, শীতের কুয়াশায় বা মেঘে সূর্য ঢাকা পড়ে থাকে। রাতের বেলা সুখী দম্পতির চিত্তসুখের বর্ণনা, শীতের দীর্ঘ রজনী ইত্যাদি কথা আমাদের বর্ণনা করা হয়েছে। আর উদ্দীপকে কবিতাংশে শীতের আগমনে গাছে ফল পাতার অনুভূতি, অর্থাৎ কি যে ফল এবং যে পাতা যে পড়ে যাওয়া, সেই ফল এবং পাতা পড়ে যাওয়ার দিকটি এখানে লক্ষণীয় হয়েছে। এই সময় প্রকৃতি যেন আমাদের মৃতপ্রায় থাকে, অর্থাৎ শীতকাল আসলে যখন আমাদের গাছের পাতা এবং ফুল পড়ে যায় তখন দেখে মনে হয় যে প্রকৃতিতে একটা যেন প্রায় মৃত অবস্থায় আছে। কুয়াশার সাদা বাষ্প জালে প্রকৃতি আবদ্ধ হয়ে থাকে। এই ঋতুতে সূর্য দ্রুত অস্ত গিয়ে রাতকে দীর্ঘ করে। আপনারা খেয়াল করে দেখবেন যে শীতকালে হচ্ছে আমাদের সবচেয়ে দীর্ঘ আমাদের রাত হয়, যেটা আমাদের এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যে এখানে আমাদের যে উদ্দীপক ছিল, উদ্দীপকের সঙ্গে আমাদের এই উদ্দীপকটা হচ্ছে আমাদের শীতকালকে নিয়ে বলা হয়েছে। উদ্দীপকটা হচ্ছে আমাদের শীতকালকে নিয়ে বলা হয়েছে। এর সঙ্গে হচ্ছে আমাদের ঋতু বর্ণন কবিতার শীতকালের মিল আছে। তারপরে দেখেন এখান থেকে যে উদ্দীপকের কবিতাংশে ঋতু বর্ণনা কবিতার কিঞ্চিত ভাবগত মিল থাকলেও বৈসাদৃশ্য বেশি। অর্থাৎ এইখানে যে আমাদের যে কথাগুলো বলা হয়েছে এর সঙ্গে আমাদের ঋতু বর্ণন কবিতার যে কিঞ্চিত মানে কি খুবই কম যদি ভাবগত মিল থাকলেও কিন্তু আমাদের অমিলই বেশি। এর কারণ হচ্ছে দেখেন যে আমাদের প্রথমে বলেছিলাম যে ঋতু বর্ণন কবিতায় মূলত আলাওল আমাদের যে বাংলার যে ষড় ঋতু, সে 6টি ঋতুকে কেন্দ্র করে তিনি প্রত্যেকটি বর্ণনা এখানে দিয়েছেন। কিন্তু যদি এখানে আমরা খেয়াল করি তাহলে দেখবেন যে এখানে শুধুমাত্র আমাদের শীতকালকে নিয়ে বর্ণনা করা হয়েছে। এখানে যে আমাদের বাকি যে আমাদের 5টি যে আমাদের ঋতু তাকে সেটা কিন্তু এখানে আমাদের অনুপস্থিত আছে, এখানে কিন্তু কোনো বলা হয় নাই। যেখানে আমাদের বসন্ত, গ্রীষ্ম এগুলো কিন্তু আমাদের এখানে বর্ণনা করা হয় না, শুধুমাত্র এখানে আমাদের শীতকালকে নিয়ে বর্ণনা করা হয়েছে। তো শীতকালের এখানে আমাদের যে শীতকালে যে মানুষের যে কষ্ট বা শীতের যে তাপদাহ বা সূর্য না ওঠা, কুয়াশা ঢেকে থাকা, তো সবগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। কিন্তু আমাদের যে ঋতু বর্ণন কবিতায় যে আমাদের 6টা ঋতুর যে পূর্ণাঙ্গ ব্যাখ্যা, এখানে যে 6টি ঋতুর যে পূর্ণাঙ্গ যে ব্যাখ্যা বা যে বর্ণনা করা হয়েছে সেইগুলো কিন্তু এখানে আমাদের এখানে কিন্তু উল্লেখ করা হয় নাই, সেগুলো কিন্তু এখানে উপস্থিত নাই। যার কারণে আমরা বলতেই পারি যে এই কবিতাংশে কিন্তু ঋতু বর্ণনা কবিতার সম্পূর্ণ ভাবগত মিল নাই, কিন্তু আমাদের কিঞ্চিত ভাব মিল আছে। অর্থাৎ কি যে শুধুমাত্র একটা কাল বা একটা ঋতুকে নিয়ে এখানে বর্ণনা করা হয়েছে, যার কারণে এখানে আমাদের কিঞ্চিত বা খুবই ক্ষুদ্র একটি আমাদের মিল আছে, কিন্তু ভাবগত দিক থেকে আমাদের সম্পূর্ণ মিল নাই। যদি দেখতাম যে এখানে আমাদের সম্পূর্ণ আমাদের যে 6টি ঋতু, যদি দেখতাম আমাদের এখানে আমাদের যে অন্যান্য ঋতুগুলোকে নিয়েও কিন্তু এখানে বর্ণনা করা হয়ে থাকে, তাহলে বুঝতে পারতাম যে এখানে আমাদের সম্পূর্ণ ভাবগত মিল আছে। কিন্তু দেখেন এখানে আমাদের শুধুমাত্র একটা ঋতুকে কেন্দ্র করে এখানে আমার উদ্দীপকটা গড়ে উঠেছে, যার কারণে আমরা বলতে পারি যে ঋতু বর্ণন কবিতার সাথে আমাদের উদ্দীপকের আমাদের সম্পূর্ণ মিল নাই, অর্থাৎ আমাদের ভাবগত মিল আছে, কিন্তু আমাদের বৈসাদৃশ্যই আমাদের কি বেশি দেখা গেছে এখান থেকে। ওকে, তো তাহলে এইটুকুই হচ্ছে আপনাদের আজকের মূলত আলোচনা। তো এর মাধ্যমে হচ্ছে আমাদের যে বাংলা প্রথম পত্রের যে প্রথম কবিতা সেটা হচ্ছে আমাদের ঋতু বর্ণন কবিতাটা, তাহলে এখানে আমাদের শেষ হলো। আশা করি যে আপনারা এটির মাধ্যমে সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা আবার আমাদের ক্লাসে আমরা ফিরে আসব। তো এরপরে আসবো হচ্ছে আমরা আমাদের নেক্সট কোনো কবিতা অথবা গদ্য নিয়ে।
তো আপনার সকলে ভালো থাকুন, দেখা হবে হচ্ছে অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ।